নমস্কার। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। নিউ ওয়ার্ল্ড অর্ডার রিসেটের যে আবহ চলছে এবং আমরা ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে চলেছে, তারই একটি অঙ্গ হলো শিক্ষাক্ষেত্র, সরকারি শিক্ষাক্ষেত্র। এই সরকারি শিক্ষাক্ষেত্রের এই মুহূর্তে আমাদের রাজ্যে এগিয়ে থাকা নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে যে রূপায়ণ চলছে, তারই অঙ্গ হিসেবে 26,000 শিক্ষাকর্মী, ওই 25,753 এইরকম ছাঁটাই, এবং তাকে কেন্দ্র করে জল কতটা ঘোলা হচ্ছে, কারা ঘোলা করছে, কেন ঘোলা করছে, এবং শিক্ষক শ্রেণীর শিক্ষকদের একটা উল্লেখযোগ্য অংশ, বা বলতে গেলে 90% বা তারও বেশি, তারা খেলাটা বুঝতে পারছেন না। এ দল ও দল, সে দল, কোন দল হোঁদল করে নিজেদের বিপদ আরও ডেকে আনছেন, বেশি করে ডেকে আনছেন। যা আমি বলেছিলাম, চরম অনৈক্য, একতার অভাব। তো এই বিষয় এবং আদালতের ভূমিকা, আদালত, আমাদের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে হাইকোর্ট, এই সব কিছুর ভূমিকা কি কি কৌশলে এই রিসেট সরকারি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, বাস্তবায়িত করা হচ্ছে, তার উপরে আজকের আলোচনা থাকবে, বিস্তারিত আলোচনা। এবং অবশ্যই এই শিক্ষকদের, সরকারি শিক্ষকদের ভবিষ্যৎ কী, এই পদের ভবিষ্যৎ কী, সে বিষয়েও স্পষ্ট উচ্চারণ আজকের লাইভে জানাবো। যদিও এ বিষয়ে আমার পুরনো লাইভগুলোতে বা ভিডিওতে আমি বিস্তারিত বলেছি, কিন্তু এখন অনেকেই নতুন যুক্ত হয়েছেন আমার প্রোফাইলে, আমার ইউটিউব চ্যানেলে। তাই তাদের কথা ভেবে এবং তাদের অনেক প্রশ্ন আমি পাচ্ছি, সেই দিকে নজর রেখে স্পষ্ট করে এই পদের শিক্ষকতা, সরকারি শিক্ষকতার যে পদ এবং বর্তমান শিক্ষক মণ্ডলী যারা কর্মরত অবস্থায় রয়েছেন, বিভিন্ন সালে যারা চাকরি পেয়েছেন, প্যানেলবন্দি হয়েছেন, সব প্যানেল নিয়ে এখনও বিতর্ক ঝড় ওঠেনি, কিন্তু সমস্ত কিছু তা সত্ত্বেও কি হবে আগামীতে, কি ওরা ছক কষে রেখেছে, সেই বিষয়ে আজকের লাইভের গুরুত্বপূর্ণ আলোকপাত। পাশাপাশি ওএমআর কাণ্ড থেকে শুরু করে সিবিআই, সুপ্রিম কোর্ট, এবং এই যে আন্দোলন চলছে, আপনারা জানেন করুণাময়ীতে আন্দোলন চলছে, এসএসসি অফিসকে কেন্দ্র করে ঘিরে যে আন্দোলন চলছে, চাকুরি হারাদের আন্দোলন, কোট আনকোট চাকুরি হারাদের আন্দোলন। সেই আন্দোলনের পেছনে কে বা কারা, এই আন্দোলন আদৌ কতটা চাকুরিকে ফিরে পেতে সাহায্য করবে, আগের মতো করে যেমন আপনারা চাকরি বাকরি করছিলেন, মানে এই শিক্ষক মণ্ডলীর কথা বলছে 2026 প্যানেল, 2016 প্যানেল 26,000। তো এই বিষয়েও আজকে আলোকপাত রাখবো, যে কিভাবে সংগঠনগুলোকে হাইজ্যাক করে এবং হাইজ্যাক হওয়া সংগঠনের নেতৃবৃন্দ তাদের পকেটে, এবং নেতা, উকিল তো রয়েছেনই, উকিল কোকিল সবাই মিলে কিভাবে একযোগে এই কাণ্ডটি করে চলেছেন, সে বিষয়েও আলোকপাত করব। প্রথমে জানান, যদি কেউ এই মুহূর্তে থেকে থাকেন এই লাইভে, এখনও আমি কাউকে দেখতে পাচ্ছি না, যদি কেউ থেকে থাকেন, if somebody is there, let me know you are able to listen to my voice, যে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে, এরকম একটা অ্যাফার্মেশন যদি আমি পাই, বা বিবৃতি বা মন্তব্য যদি পাই, তবে একটু নিশ্চিন্তে এগোনো যেতে পারে। যে যদি কেউ শুনতে পেয়ে থাকেন বা না পেয়ে থাকেন, if you are not able to listen to me here, then let me know frankly যে শোনা যাচ্ছে কি না। লাইভ শুরু করছি। আজকের লাইভ 26,000 শিক্ষাকর্মী ছাঁটাই, সুপ্রিম ঘোট বা ঘোটালা, শিক্ষক এবং শিক্ষার ভবিষ্যৎ, একটা সামগ্রিক ছবি আনার চেষ্টা করব। লাইভটি একটু দীর্ঘ হতে পারে,
যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই শুনবেন, যারা মনে করছেন জানতে বুঝতে চাইছেন, বিভ্রান্ত হতে চাইছেন না যারা। আরও একটা কথা বলবো, এটা তো বিপদ অবশ্যই, যারা চাকরি হারিয়েছেন, এখনও হারাননি কিন্তু কাগজে কলমে, ওই যে একটা আতঙ্ক প্যানিক তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো যারা এই প্যানিকে আছেন তাদের বলবো অন্তত আরও যে আগের গতকালের যে ভিডিওটি করেছি প্যান্ডেমিক ট্রিটি, ভয়ানকভাবে আমাদের ওপর যে আবার ভ্যাকসিন চাপিয়ে দেওয়ার কার্যক্রম এবং মিথ্যে মহামারী চাপিয়ে দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে, সেই ভিডিওটিও শুনুন। এসব বিপদ আপদ কেটে যাবে, প্রাণে বাঁচবেন কি না সেটা আগে ভাবুন। জীবিকাটা ঠিক আছে গুরুত্বপূর্ণ, আমি সে নিয়ে আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই, এই রায়ে তেমন কিছু নেই। আগামীতে বিপদ আসছে, আগামীতে আসছে, এখনও সেটা, তার জন্য আমাদের তৈরি থাকতে হবে অনেক বড় বিপদ। তো সেই ভিডিওগুলো বা না শুনলে কি করে বুঝতে পারবেন? এইগুলো যদি আগেই শুনতেন, আমার সঙ্গে যদি আগে আপনারা যুক্ত হতেন, তাহলে তো সেটা তো ঘটেনি। আমার প্রথম ইউটিউব চ্যানেল ওরা উড়িয়ে দিয়েছে, ফেসবুকও ব্লক করে দিয়েছিল এইসব কথা বলার কারণে। যাই হোক, শুনুন, ছড়িয়ে দিন, প্রশ্ন করুন। আর যারা একটু শিক্ষক এখনও আছেন, মানে আমি বলতে চাইছি শিক্ষক মানে তো চাকরি নয়, মনন, জ্ঞান অন্বেষণ, জানতে চাওয়া, সর্বোপরি বইয়ের সঙ্গে সম্পর্ক। আমি যেসব শিক্ষকদের দেখেছি, যাঁদের দেখেছি তাঁদের দেখেই বলছি। তো তারা বইপত্র পড়ুন, সংগ্রহ করুন, সমস্যা হলে অকপটে জানান। এরকম কয়েকজন জানিয়েছেন, তাদেরকে আমি ব্যবস্থা করেছি। জানান, শিক্ষক বলতে যা আমরা বুঝি অন্তত সেইটার দিকে ধাবমান হন। যারা ইতিমধ্যেই সেখানে সেই মানদণ্ডের মধ্যে আছেন তাদের কথা বলছি না, তারা হাতে গোনা, ধর্তব্যের মধ্যে নয়। কিন্তু বেশিরভাগ শিক্ষক এখন কেমন, আসছি আমি আলোচনাতে এই লাইভে, সেটাও রাখব। কারণ দোষ ত্রুটি শুধুমাত্র শাসক শ্রেণীর, শাসক দলের, বিরোধী দলের, আদালতের, এসব দোষ ত্রুটি তো অবশ্যই আছে। সিস্টেমটাই তো গোলমালের সিস্টেম। তো কিন্তু আত্মসমীক্ষা, আত্মসমালোচনা, সেটা কি আমরা করব না? নিশ্চয়ই আমাদের করা উচিত। এবং শিক্ষক শ্রেণীরই সবার আগে আত্মসমালোচনা করা উচিত, কারণ তারা দাবি করেন, বাস্তবে কি সেটা আমরা দেখতেই পাচ্ছি, তারা দাবি করেন তারা সমাজকে আলো দেখান, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করেন, মানব সম্পদ তৈরি করেন, তাই তো? তারা অন্তত এখনও এই দাবিগুলো দেখছি করে শিক্ষকদের গ্রুপে বেশ বুক ফুলিয়ে করছেন যে আমরা নির্মাণ করি, মানুষ সম্পদ নির্মাণ করি। তাহলে তো যাই হোক, কয়েকটা ছবি আপনাদের সামনে আগে তুলে ধরি। টেক ওয়ান এসএসসি অফিসের সামনে আন্দোলন চলছে। শিক্ষক শিক্ষিকারা সেখানে সমবেত হয়েছেন, তারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন। যোগ্য অযোগ্য সব ঘেঁটে হয়ে গেছে, তো তারা যোগ্য বলে দাবি করছেন। সেই সময়ে রাত জাগছেন তারা, ওই যেমন করে আরজি করের কারণে অভয়ার বিচারের দাবিতে রাত জাগা হয়েছিল, রাত দখলের কর্মসূচি, ঠিক তেমন করেই আমরা দেখতে পাচ্ছি একই ঢঙে এই এসএসসি অফিসের ঘিরে সংগঠন, অবশ্যই পেছনে কোনো সংগঠন আছে, আমার নাম জানা নেই, তবে বামেরা যে ঢুকে পড়েছে, যেমন করে আরজি করে ঢুকে পড়েছিল, তাই সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসছে কি করে ওরা আন্দোলনের নাম করে মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম দিয়ে যেভাবে ছোট ছোট কারখানাগুলোকে ডকে তুলেছে সিস্টেমে, ওরা তো জায়োনিস্টদের একেবারে এক নম্বর হাত, ডান হাত। তো তেমন করে এবার শিক্ষা ব্যবস্থা কি করে লাটে তুলতে হয় সেটা ওরা দেখিয়ে দেবে। আসছি একেবারে তথ্য সহকারে ছকবাজি আপনাদের সামনে তুলে ধরবো, সব দলের কোন দল এখানে কিভাবে খেলা করছে। তো যাই হোক, সেখানে দেখতে পেলাম এক শিক্ষিকা, তিনি তার ভিডিওটা ভাইরাল করতে বলছেন। কেন না, পুলিশরা এগরোল খাচ্ছে। কি খারাপ ব্যাপার বলুন তো, ছি 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 ছি। আমরা এখানে একা একা নয়, অনেকেই আছি, হ্যাঁ, বায়ো টয়লেটের দাবি জানিয়েছি, বায়ো টয়লেট দিচ্ছে না পুলিশ। আমরা নারীরা এখানে কিভাবে থাকব? একটা আন্দোলন করতে এসেছি আমরা, আমাদের জন্য বায়ো টয়লেট কোথায়? আমরা এসএসসি অফিসের ভেতরে গিয়ে আমরা টয়লেট করব?
আমরা হুঁশিয়ারি দিলাম, ঠিক আছে, সেগুলো আমরা শুনেছি। এবারে কি পুলিশ কর্মী নাকি কোনোভাবে নয়, পুলিশের মাধ্যমে নাকি এসএসসি অফিসে এগরোল ঢুকছে। ভাবুন দেখি, আহারে, আমরা না খেয়ে আছি, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, আমাদের চাকরি বাকরি সব চলে গেল, লাটে উঠে গেল, আর আমাদের সামনে পুলিশ এগরোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠল কিছু কণ্ঠস্বর, পুলিশ শাসক দলের দালাল পুলিশ, চি 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 চি, এগরোল টেক ওয়ান। একটু এটা ব্যাখ্যা করে নিই আগে। তো এখানে দেখুন, এখানেও সেই শিক্ষক বা শিক্ষিকাদের চেতনার লেভেলটা বোঝা যায়, চেতনার লেভেলটা বোঝা যায়। ওই যে নতুন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যদি আপনারা না জানেন, না বোঝেন, না পড়েন, না প্রশ্ন করেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না। কীরকম শাসক শ্রেণীর দালাল পুলিশ, আরে ভাই পুলিশটা তো দালাল। কে দালাল নয়? কে দালাল নয়? উকিল দালাল নয়, সংগঠন দালাল নয়, আপনারাও তো দালাল। এতদিন ধরে তো নিশ্চিন্তে পড়িয়ে যাচ্ছিলেন, মাইনে করে যতক্ষণ দিচ্ছিল, ডিএটিএ আটকে গেল যখন, তখন থেকেই আপনারা খেপে গেলেন। নইলে তো দালাল শব্দটার মানে কি? প্রতিনিধি। তো আপনারাও তো এই ব্যবস্থার প্রতিনিধি। হে মহান শিক্ষক শিক্ষিকা, সিলেবাসে যা বলা হয়, যে প্যানিক বিস্তারের কথা বলা হয়, যে ভৌভবের জ্ঞান, ভ্যাকসিনের জ্ঞান দেওয়া হয়, যে বিজ্ঞানের প্রচার করতে বলা হয়, আপনারা তো মাইনে পাওয়ার জন্য বিনা প্রশ্নে সেগুলোই করান, ক্লাসে সেগুলোই পড়ান, প্রশ্ন করেন না। এবং আপনাদের শিক্ষার প্রভাবেই তো এত লোকজন ভয় পেল, ঘরের মধ্যে ঢুকে গেল, স্টে হোম স্টে সেভ করলো, এবং আপনারা নিজেরাও ঘরের মধ্যে ঢুকে তখন 2 মাস ধরে বিনা পরিশ্রমে, মানে সরকারি বলেছিল, হ্যাঁ, ঘবমা নিলেন, মানে ঘরে বসে মাইনে। সেই সময় আমি একটা শব্দ বানিয়েছিলাম, ঘরে বসে মাইনে ঘবমা। তো ঘবমা নিলেন। বেশ, কতিপয় শিক্ষক সেই সময় যারা আমার বন্ধু তালিকায় ছিলেন প্রতিবাদ করেছিলেন, কিন্তু ওই সমুদ্রের মধ্যে কয়েক বিন্দু দিয়ে কি হয়। তখন সরকার ভালো ছিল, তখন আপনারা বলছিলেন শিক্ষা আগে না জ্ঞান আগে, শিক্ষা আগে না প্রাণ আগে। তো এখন সেই সরকারই আপনাদের এখন এইসব করছে টচ্ছে, ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছে, এবং আদালতকে কাজে লাগিয়ে প্যানেল বাতিল করছে। তখন সরকার হয়ে গেল আপনার কাছে খারাপ। তাহলে যখন সরকার আপনাদের মাইনে টাইনি ঠিকঠাক দেয়, বাকিরা ভাঁড়ে যাক, দোকানপাট তুলে দিক, হকারদের উচ্ছেদ করে দিক, শুধু মলের ব্যবসা চলুক, অনলাইন ব্যবসা চলুক, ভাইরাসের ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ করে দিক, কিন্তু মাইনেটা আপনাদের হাতে ঠিকঠাক পৌঁছে গেলে আপনারা ভালো, প্রতিবাদী নন, তখন সরকারও ভালো, তাই তো? তো যেই মাত্র আপনাদের আঁতে ঘা লাগলো, মানে ভাতে, আঁতে তো লাগলে অনেকেরই যায় আসে না, আত্মসম্মান নেই এখন সিংহভাগ শিক্ষকের। ভোগবাদী শিক্ষক তারা, সবাই ভোগবাদী, শিক্ষকও এখন ভোগবাদী, ব্যতিক্রম বাদ দিয়ে। তো যেই ভাতে টান পড়লো, আঁতে টান হলে আপনাদের যায় আসে না, সেটা আমি জানি বেশিরভাগের ক্ষেত্রে। মানে আত্মসম্মান। ভাতে যখন পড়লো, তখন আপনারা প্রতিবাদে নেমে পড়লেন। তাও তো ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে পারলেন না, ডিভাইড অ্যান্ড রুলের খপ পড়ে পড়ে ভাঙাচোরা প্রতিবাদ করতে লাগলেন, যোগ্য অযোগ্যের যে ফাঁদ সেখানে পা দিয়ে দিলেন। বেশ, তাহলে আপনারাও কিন্তু আসলে দালাল প্রতিনিধি এই অর্থে। আর আদালত, তাকেও বুর্জোয়া শিল্পপতি জায়নিস্টদের সিস্টেম মেনে চলতে হয়। তারাও বেতনভোগ কর্মচারী, তারাও অবশ্যই প্রতিনিধি এবং দালাল, কোনো সন্দেহ নেই। তাহলে আলাদা করে আপনি কাকে দালাল বলছেন? যে পুলিশ কর্মীটি, এগুলো বামুরা শিখিয়েছে, জানেন তো? পুলিশকে মারধর করা, পুলিশকে ঢিল ছোড়া, এসব যখন আমি এই না বুঝে যখন 9-10 থেকে বাম রাজনীতি, মানে মার্কসিস্ট রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছিলাম, কলেজ লাইফেও পিডিএসএফ করতাম, এরকম করতাম, সেটা আমার যারা পাঠক তারা জানে। তখন অত গভীরে পড়াশোনা ছিল না, তখন রক্ত গরম, টকবগে রক্ত, এখনও রক্ত গরম, তবে মস্তিষ্কটা কাজে লাগাই। তো তখন ওই পুলিশকে ঢিল টিল ছুঁড়ে, সাইড থেকে ঢিল ছোড়া, হ্যাঁ, পুলিশের কালো হাত ভেঙে দাও, বুর্জোয়ার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, হ্যাঁ, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, মানে এই ধরনের বহু রকমের পুলিশ বিরোধী স্লোগান আমরা দিয়েছি।
কলেজে রাজনীতি যখন করতাম ব্যারিকেড ভেঙে থানাতে গিয়ে এরকম বহু কাণ্ডকীর্তি আমরা করেছি, কিন্তু ভেতরের কাহিনীটা তখন জানতাম না। এই বামুদের মানে এই তথাকথিত মার্কসিস্ট বামপন্থীদের কারা প্রমোট করে, পেশাদার বিপ্লবী হিসেবে কারা কিভাবে পয়সা ঢুকে যায় তাদের কাছে, সেগুলো পরবর্তীকালে জেনেছি। গ্রিগরি রাসপুটিন গ্রন্থে সেসব তথ্য সহকারে বিস্তারিত আলোচনা করেছি আগে। হ্যাঁ, তাহলে এখানে গিয়ে দেখুন, পুলিশ কিন্তু সেও একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়ে, উচ্চ মধ্যবিত্ত তো কখনোই নয়। আদানি আম্বানি বা বিলিয়নিয়ারদের ছেলেপেলেরা পুলিশ হয় না। তাহলে আপনি যখন পুলিশকে দালাল বলছেন, তখন আপনি আপনার সাধারণ মানুষের বিরুদ্ধেই আপনি খেপে উঠছেন। এই এখন পুলিশকে তো ব্যবহার করছে যেমন আপনাদেরকে ব্যবহার করা হয়েছে মগজ ধোলাইয়ের ক্ষেত্রে। আপনাদের প্রয়োজনটা মিটে গেছে বলে আপনাদের বিরুদ্ধে এইরকম আদালতকে কাজে লাগানো হচ্ছে। একই রকমভাবে যখন রোবো পুলিশ আসবে, ইতিমধ্যেই দেখবেন থাইল্যান্ডে রোবো পুলিশ নেমে গেছে, আসবে এবং রোবোটিক্সকে ব্যবহার করে, এআইকে ব্যবহার করে, যখন জানেন তো সরকারটা পুরো বেসরকারি হাতেই চলে গেছে, নামে সরকার, লোক দেখানো সরকার, ওটা আইওয়াসের জন্য, তখন পুলিশেও আর নিয়োগ হবে না, পুলিশের প্যানেলও ছাঁটাই হবে আগে। হ্যাঁ, মিলিয়ে নেবেন আমার কথা, ধাপে ধাপে হবে, একবারে কি সব হয়? এই তো সেদিন একজন জিজ্ঞাসা করছে, স্যার শুধু আপনি বলছেন এটা নাকি সমস্ত ভারতবর্ষেই হবে, সমস্ত বিশ্বেই হবে বেসরকারিকরণ, তাই এসব হচ্ছে। তাহলে তো উত্তরপ্রদেশে তো হচ্ছে না, ওখানেও তো অনেক টিচার আছে, শুধু পশ্চিমবঙ্গে কেন হচ্ছে, আসামে কেন হচ্ছে না? আমি তখন তাকে বললাম, ভাই সব রাজ্যে একসঙ্গে হলে খেলাটা সবাই বুঝে যাবে না? তাই কি করতে হবে, ডিভাইড অ্যান্ড রুল। আগে এই রাজ্য করে নাও, তারপরে ওই রাজ্য ধরো, খেপে খেপে সর্বত্র হবে, মিলিয়ে নেবেন। আমি না থাকি, আমার ভিডিও থাকবে, লেখালেখি থাকবে, বইপত্র থাকবে, ইউ ওয়াচ অ্যান্ড দেন রিমেম্বার হোয়াট আই সেড। সর্বত্র হবে, ধাপে ধাপে হবে। তাহলে এই পুলিশকে আপনি দালাল বলছেন, যেটা আমাদের প্রথম শিখিয়েছিল মার্কসিস্টরা। সমস্ত রাজনৈতিক দল মিলে এই কাজগুলো, কে কোন কাজটা করবে, কোন ভূমিকাটা নেবে, সব ঠিক করা আছে। আমি বহু আগের লাইভগুলোতে বলেছি, এক এক করে আসছি। তাহলে দেখুন, এই পুলিশও কিন্তু চাকরি করছে, সাধারণ মানুষের একজন, তারও মাইনে বিশাল কিছু নয়। তাহলে সে কি করছে, তাকে বলা হয়েছে যা তাই সে করছে, নইলে তার টানাটানি পড়ে যাবে, তাকে তো আদেশ মেনে চলতে হয়। তাহলে তাকে আপনি শত্রু বানিয়ে দিচ্ছেন, গণশ্রেণী শত্রু বানিয়ে দিচ্ছেন তখন আসল শত্রুকে আপনি চিনতে পারছেন না। যাতে করে আসল শত্রুকে আপনি চিনতে না পারেন, তার জন্য এই মার্কসিস্ট বামুরা পুলিশকে, উর্দিধারীকে চেনা সহজ, বাইরে থেকে চেনা যায়, ওই যে পুলিশ, দেখা যায় যে পুলিশ মারছে। আরে ভাই, পুলিশের খেয়ে দেয়ে কাজ নেই, সে আপনাকে কেন মারতে আসবে? তাকে বলা হয়েছে, তাই তাকে নির্দেশ দেওয়া হয়েছে, হি অর শি ইজ আন্ডার কমান্ড, দে আর সিম্পলি ডুইং দেয়ার ডিউটিস। কাদের নির্দেশে হচ্ছে? সরকার। বেশ, সরকারটা কারা চালাচ্ছে? কারা চালাচ্ছে দেখতে হবে না, বুঝতে হবে না? তাদের বিরুদ্ধে কেউ কিছু সরব হওয়া দেখেছেন? এই বুর্জোয়াদের কালো হাত ভেঙে দাও, ছোটোবেলা থেকেই শুনছি। কটা বুর্জোয়ার কালো হাত ভেঙে দিল ওরা? ছোট ছোট কলকারখানা বন্ধ করে দিয়েছে, তুলে দিয়েছে আন্দোলনের নাম করে দিয়ে, কিন্তু ছোট ছোট মালিক 100 জন 50 জন কাজকর্ম করতো, লেদ মেশিনের কারখানা, অমুক কারখানা, ছোটোখাটো জুট মিল, এসব তুলে দিয়েছে ওরা। কিন্তু আদানি আম্বানি তুলতে পেরেছে? টাটা তুলতে পেরেছে? তাহলে ওরা কেন করেছে এটা? মার্জনা করবেন। কেন করেছে? মাঠ পরিষ্কার করে দেওয়া, ময়দান পরিষ্কার করে দেওয়া। ছোট ছোট কারখানা থাকলে, ছোট ছোট মালিক থাকলে টোটাল কন্ট্রোল হয় না, প্রোডাক্টটা ভাগ হয়ে যায়। ওরা সমস্ত প্রোডাক্ট ওই বড় বড় কোম্পানি বানাবে, যেমন বিগ ফার্মা ভ্যাকসিন বানাচ্ছে, ওষুধ বানাচ্ছে, ছোট ছোট কোম্পানি উঠে যাচ্ছে। ঠিক তেমন করে ছোট ছোট কলকারখানাকে তুলে দেওয়ার কাজে বামুদের ব্যবহার করা হয়েছিল, ওরা সফল হয়েছে, মনে আছে সেই সব দিন? কিন্তু বড় বড় কারখানা, আদানি আম্বানি, পুনাওয়ালা, বিল গেটসকে ধরুক, সেখানে গিয়ে বিক্ষোভ দেখাক,
হিম্মত আছে, আগেও দেখায়নি, এখন তো ঠিক একই রকমভাবে সরকারি ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার জন্য এই বামুদের কিন্তু আবার কাজে লাগানো হচ্ছে। যেমন করে আরজি করের কাণ্ডকে কোনো বিচার হয়নি, আমি আগেই বলেছিলাম হবে না, শাসকদের সঙ্গে আঁতাত আছে, সবাই মিলে করছে। এখানেও একই রকমভাবে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য তৈরি করা আরও বেশি করে, এমনিতেই তো গেছে, মাননীয়া তো যা করার করে দিয়েছেন, কিন্তু এত বড় কাজ তো একা একা হয় না। এখানে গেরুয়া লাগে, সবুজ লাগে, লাল লাগে, সবাই মিলে করে কমে খেতে হয়। তো তাই সাবধান, এসব বিপ্লবী স্লোগান দেওয়ার আগে ভাবুন, এই পুলিশ কর্মীটি সেও সাধারণ ঘরের মানুষ, যুবক বা যুবতী, সেও দুমুঠো ভাতের জন্য চাকরিটা করছে, তার অঢেল টাকা পয়সা নেই, সে আদানি আম্বানির ঘরে জন্মায়নি। তাই তাকে শত্রু বলার আগে ভাববেন, এটাও বড় ডিভাইড অ্যান্ড রুলের খেলা। আলাদা করে পুলিশকে দালাল কেন বলবেন? আপনি নিজে কি করেছেন জীবনে? নিজের তথাকথিত গুছিয়ে নেওয়া ছাড়া কার জন্য কতটা ত্যাগ করেছেন? হে মহান শিক্ষক কর্মী, মার্জনা করবেন। এবারে আসছি, এটা গেল টেক 1। টেক 2 কি? টেক 2-তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে শিক্ষক শিক্ষিকারা তারা আহ্বান জানাচ্ছেন, যারা সিনিয়র, যারা এই প্যানেলের মধ্যে নেই, তাদেরকেও বলছেন আসুন আমরা পেন ডাউন করি, পেন ডাউন, আমরা কর্মবিরতি করি, চলুন আমরা ধর্মঘট করি, আমরা স্কুলে যাব না, আমরা একেবারে সোজাসুজি সেই ধর্মঘটের স্থলে চলে যাব, এসএসসি অফিসের সামনে চলে যাব, আসুন, আহ্বান রাখছি, আসুন। টেক 2 এটা কি হাস্যকর! ওই যে বললাম, গভীরের অভিরতা না থাকলে, গভীর ব্যবস্থাকে না বোঝার ক্ষমতা থাকলে এটা হয়। আরে বাবা, আপনারা ধর্মঘট করলে কি হবে? ছাত্রছাত্রী খুব বঞ্চিত হবে আপনাদের জ্ঞান ও সুধা থেকে। 2 বছর তো আপনাদেরকে বসিয়ে রেখেছিল সরকার, তো আপনারা স্কুলে না গেলে কি হবে? সরকার খুশি হবে। শুধু সরকার নয়, যারা প্রাইভেট স্কুলে লগ্নি করেছে, ইনভেস্ট করে রেখেছে কোটি কোটি টাকা, শয়ে কোটি কোটি টাকা, দেখবেন গ্রামেগঞ্জে কীভাবে সব ব্র্যান্ডেড প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে, তারা খুশি হবে। তো আপনারা কাকে কী করছেন? তো আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। এখন বলতে পারেন যে কই আমাদের চাকরি চলে, আরে চাকরি কোথায় গেছে? টেম্পোরারি বেস, আপনারা তো জানেন মডিফিকেশনসটা কি এলো। শুধু তাই নয়, অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও একই আসবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা তো এখনও স্কুলে যাওয়ার যোগ্যতা আছে আপনাদের, যোগ্য অযোগ্য এখনও ভাগ করাই হয়নি। তথাকথিত আমি আসছি, খেলাটা কোথায় খেলা হচ্ছে, ভাগ করাই তো হয়নি, তাহলে আপনারা সবাই যাবেন। একদিন দেখলাম, খুব ভালো লাগলো, এক অশিক্ষক কর্মচারী, তিনি ইসলাম ধর্মাবলম্বী, নাম ভুলে গেছি, তিনি স্কুলে গেছেন এবং বলেছেন জোর করে আমি সই করব আমি। হেডমাস্টার আপত্তি করেছিলেন, তিনি বলেছেন কোথায়, আমার কোনো নির্দেশ দেখান, আপনার কাছে কোনো নির্দেশ আছে? আমার কাছে কোনো টার্মিনেশন লেটার আছে? নেই। তাহলে কেন আমি স্কুলে যাব না? কোন সুপ্রিম কোর্ট বলে দিল, কিন্তু সেটা এক্সিকিউট তো করতে হবে একদম। আমি আজকে এই বিষয়টা আনবো, এক্সিকিউশনটা কে করবে? রায়কে এক্সিকিউট কে করবে? সুপ্রিম কোর্ট তো ভার্ডিক্ট করলো, কিন্তু এটা ডিক্রি নয়। আমি বারবার বলেছি, ডিক্রি হলেই এক্সিকিউট করার ব্যাপারটা থাকতো। কে টাকা ফেরত কিভাবে দেবে, দিচ্ছে কি না কে দেখবে, মার্জনা করবেন, কে ইমপ্লিমেন্ট করবে? হু ইজ গোয়িং টু এক্সিকিউট দ্য অর্ডার, ভার্ডিক্ট কে করবে? হোয়ার ইজ দ্য এক্সিকিউটিভ বডি হিয়ার? তো তিনি সঙ্গত প্রশ্ন করেছেন এবং তিনি স্কুলে যাচ্ছেন। সাধুবাদ জানাই সেই কর্মীকে, সাধুবাদ জানাই। যারা এখনও স্কুলে যাচ্ছেন, ধর্মঘটের নাম করে ফাঁকি মারছেন না, তাদেরকে আমি সম্মান জানাই, তারা প্রকৃত শিক্ষক। হ্যাঁ, আগেকার শিক্ষকরা, আমার মাতামহ একজন শিক্ষক ছিলেন, মাসের পর মাস মাইনে পেতেন না, অনিশ্চয়তা ছিল মাইনের, 3 মাস পরে মাইনে ঢুকতো, আপনারা তো জানেন। তা সত্ত্বেও তিনি স্কুলে যেতেন, পড়াতেন। তারা মানব সম্পদ তৈরি করে গেছেন।
আজ থেকে 20-30 বছর 50 বছর আগেকার শিক্ষক আর এখনকার শিক্ষকদের মধ্যে তুলনা করুন, আপনারাই করুন না কেন, আমাকে করতে হবে না। আই ডোন্ট নিড টু জাক্সটাপোজ। মুক্ত মনে আপনারাই ভাবুন, ফারাকটা টের পাবেন। কেন গেল 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 রাপ করে আপনারা ছুটে চলে গেলেন? এটাই তো ওরা চাইছে। আরে বাবা, মাইনে পেয়ে মাসের পর মাস বছরের পর বছর আপনারা কাজ করেছেন তো মাইনে পেয়ে, তাহলে আপনারা যখন ইন্টারভিউতে আপনাদের যখন প্রশ্ন করা হয় আপনি কেন শিক্ষক হতে চান, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, তখন আপনারা কি বলেন? ভালো মাইনে, ঢুকেই 40,000 45,000, ভালো ছুটি ছাটা, গ্রীষ্মের ছুটি, অমুকের ছুটি, তমুকের ছুটি, বৃষ্টি হলে ছুটি, গরম পড়লে বেশি ছুটি, এই জন্য আর অন্যান্য সুযোগ সুবিধে, সিসিএল আছে, আবার চাইল্ড কেয়ার লিভ, কত কিছু, অনেক সুযোগ সুবিধে, এই জন্য আমি শিক্ষক হতে চাই। সেটা কি বলেন? বলেন না, কি বলেন? আসুন, ছোড়া থেকে বেড়াল বের করা, বুঝেন তো? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। হ্যাঁ, কি বলেন ইন্টারভিউতে? এটা বলেন যে ভালো চাকরি, প্লাম পোস্ট, সিকিউরিটি, বাড়ি গাড়ি করার সুযোগ আছে বর্তমানে, আগে ছিল না, এখন আছে, ভালো মাইনে, এটা বলেন? বলেন না, কি বলেন? আমি I want to be a teacher because I want to serve the people. I want to spread the light of education among the backward masses. I would like to kindle the lamp of knowledge. আহারে, কি সুন্দর, হ্যাঁ, এসব বলেন। শিক্ষার আলো ছড়াতে চাই পড়ুয়াদের মধ্যে, অনুসন্ধিৎসা জানাতে চাই, জাগাতে চাই, ভাবতে শেখানো, মূল্যবোধ শেখানো, মানব সম্পদ তৈরি করা, দিকে দিকে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া, শিক্ষার আলো পৌঁছে দেওয়া, এইসব কারণেই আমি শিক্ষক হতে চাই স্যার। আর এখন কোথায় কোথায়? এটাই হলো বাস্তব। হিপোক্রিসি বোঝেন? নেতাদের শুধু দোষ দিই আমরা, না, নেতাদের দোষ দিই। নেতারা তো আমাদের মধ্য থেকেই উঠে আসে। দে ডোন্ট ড্রপ ফ্রম দ্য স্কাই, ডিয়ার টিচার্স। আর আপনাদের একটু অনিশ্চয়তা তৈরি হলো, চাকরি গেল, এখনও অফিসিয়ালি যায়নি, টার্মিনেশন লেটার এখনও পাননি আপনারা, সঙ্গে সঙ্গে গেল রব উঠে গেল, আর আপনারা স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। কেউ যাচ্ছেন না, ধর্তব্যের মধ্যে নয়, বন্ধ করে দিলেন। কেউ আন্দোলনে চলে গেলেন। আপনাদের রাজনৈতিক দল প্রীতিটা বেরিয়ে পড়ল। আসলে শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো কিছু থাকার কথা নয়, আমি তো তাই মনে করি। তাহলে আপনি গেলেন, আপনার মুক্ত চিন্তা গেল, শেষ হয়ে গেল, তো আপনারা সেটা করলেন, ছুটে গেলেন, দৌড়ে গেলেন, গেল। একটা মাসও দেখলেন না। দেখি তো আন্দোলনটা কেমন হতো পারতো জানেন? সত্যিকারের শিক্ষক হলে। শিক্ষক সমাজে যে ঘুণ ধরেছে, ব্যাপকভাবে ঘুণ, বিলাসিতা, আলস্য, ভোগবাদের ঘুণ, সেটা আবার বলছি, ব্যতিক্রমী শিক্ষক আছেন, তারা স্কুলে যাচ্ছেন এখনও, আমি চিনি, তারা আমার প্রোফাইলে আছেন, কথা হয়, হাতে গোনা। তাদের বাদ দিয়ে বেশিরভাগ শিক্ষক যা করছেন সে বিষয়ে আমার অবজারভেশন, যে ঘুণটা ধরেছে সেটা একদম প্রকাশ্যে চলে এলো। মাইনে নিয়ে এত বছর কাজ করেছেন, একটা মাস একটু আন্দোলনটা এরকম হতে পারতো না? ধরুন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমি কি করতাম জানেন? কেউ হয়তো করছেন, এটা নিয়ে কোনো কর্ণপাতই করতাম না। আমার পড়ুয়াদের প্রতি আনুগত্যটাই, ভালোবাসাটাই 1 নম্বরে থাকতো। পৃথিবীতে যখন জন্মেছি, কিছু একটা করে খেতে হবেই রে বাবা, সে আত্মবিশ্বাস তো আমার আছে। আই হ্যাভ দ্যাট এবিলিটি, হ্যাভ দ্যাট কনফিডেন্স, কিন্তু সেটাকে লিমিট করার ক্ষমতাও আছে। অর্থাৎ আমার চাহিদা কতটা, উপার্জন না অর্জন। অর্জন মানে জানেন তো, উপার্জন কথাটা কোত্থেকে এসছে? মানে উপরাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি,
তাই তো? কেন? উপটা নিকৃষ্ট। তাহলে উপার্জনের পিছনেই তো সবাই দৌড়চ্ছে, শিক্ষকরাও দৌড়চ্ছে। আর্নিংস, মনিটারি আর্নিংস, বাট হোয়ার ইজ অ্যাচিভমেন্ট? অর্জন, অর্জনটা কোথায়? ওটাই তো আসল। উপটা তো নিকৃষ্ট, তাই তো? তো এই অর্জনের চিন্তায় যদি আপনারা ধাবিত হতেন, আমি তো হলে তাই করতাম। কি আপনারা বিশ্বাস করছেন না নাকি? ও আপনার তো যায়নি তাই বুঝছেন? না না না, বহু চাকরি আমি ছেড়েছি প্রতিবাদ করতে গিয়ে, অম্লান বদনে ছেড়েছি। আই হ্যাভ রিজাইন্ড মেনি জবস ইন মাই লাইফ। করে দেখিয়েছি, আমার প্রিয়জনেরা জানেন, কাছের মানুষেরা জানেন, কারণ আমি এটাতে বিশ্বাস করি বলে। তো যাই হোক, এখানে যদি এই জায়গায় আমি হতাম, বা কেউ কেউ এখনও করছেন, তারা এইটার গেল গেল রব না তুলে, মাননীয়াও বরং একটা সুযোগ কিন্তু বলেছেন, একটা ক্লু দিয়েছেন, ভলান্টারি সার্ভিস করুন। আপনারা তো ইন্টারভিউতে তাই বলেছিলেন না? মাইনের কথা একবারও বলেছেন? বলেননি, কিন্তু ওটাই তো আসল ছিল না? সেটাই বেরিয়ে গেল। তো 1-2 মাস আরও বেশি ভালো করে পড়ানো যেত না? এই যে অশিক্ষক কর্মচারী, তিনি স্কুলে যাচ্ছেন, বলছেন কই আমি কেন সই করব না, কোনো আদেশ আছে? উনি তো বলতে পারছেন। তো আপনারা বলতে পারতেন না সবাই মিলে যে না, আমাদের তো কোনো টার্মিনেশন লেটার আসেনি, আমরা কাজ করে যাব, মুখ বুঝে আপাতত কাজ করে যাব, 1টা মাস কাজ করি, তারপরে দেখি কি হচ্ছে, বেতন বন্ধ হচ্ছে কি হচ্ছে না, তারপরে বুঝে নেব ওরা কি চাইছে। 1টা মাস করতে পারলেন? পারলেন না, কারণ আপনারা শিক্ষক নন, আপনারা কর্মচারী। আপনারা কখনোই শিক্ষার আলো ছড়ানোর জন্য, মহৎ আদর্শে ইন্টারভিউতে যেগুলো বলেন সেটা পালন করার জন্য এই পদে আসেননি। তাঁরা উপার্জনের জন্য এসেছেন, অর্জনের জন্য আসেননি। আবার বলছি, ব্যতিক্রম আছেন হাতে গোনা, তাদেরকে সম্মান করি, কিন্তু সিংহভাগ যা দেখালেন, খেলা এখনও চলছে, তারা তাই করে চলেছেন। আমি বলেছিলাম কিন্তু বেতন বন্ধ হবে না, মিলিয়ে নেবেন, শিক্ষক অশিক্ষক কারোরই বেতন বন্ধ হবে না। এই একটা খেলা। আসল খেলাটা কেন, আরজি করে যে খেলাটা খেলা হয়েছে, এটা বহু আগেই বলেছিলাম, সরকারি শিক্ষাক্ষেত্রেও সেই খেলাটা খেলা হবে। এবার দেখবেন আস্তে আস্তে স্কুলগুলোতে আরও অনেক শিক্ষক, মানে সিনিয়র শিক্ষক, তারাও যাবেন না, তারা ওই আন্দোলনে চলে যাবেন। বিরিয়ানি আসবে রাতের বেলা করে, যেমন আরজি করের আন্দোলনে বিরিয়ানি এসেছে, এখানেও বিরিয়ানি আসবে, দেখবেন এক এক করে। স্লোগান একটাই, তৃণমূলের ওই সব কি, মমতা ব্যানার্জি নিপাত যাক, এসএসসি নিপাত যাক, এই সরকার নিপাত যাক, পদত্যাগ করুক। কিন্তু সবাই মিলে যে কাজটা করছে, এই সরকার যেমন যুক্ত, আদালত তেমনই যুক্ত, অন্যান্য বিরোধী দল, বিজেপি বলুন, সবাই যে এই পুঁজিপতিদের হয়েই কাজ করছে, সেইটা আপনারা আর বলবেন না। কারণ রাজনৈতিক, কিন্তু শিক্ষকদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে ওই যে ব্যতিক্রম বাদ দিয়ে তারা রাজনৈতিক দলে বিশ্বাস করেন। ওই দল খুব ভালো, এই দল খুব খারাপ, সব দল মিলেই যে আপনাদেরকে ফাঁসাচ্ছে, বিপদে ফেলছে, সেটা আপনারা সেইভাবে সেটা ভাবার ক্ষমতা, এবিলিটি আপনাদের নেই। আপনারা তাই ওই নির্দিষ্ট টার্গেটের একটা দলকে ধরে নিয়ে বসে আছেন এবং তাকেই সমস্ত কিছুর মূলে বলছেন, গভীরে যাচ্ছেন না। খেলাটা কিভাবে খেলা হচ্ছে, আসুন দেখা যাক খেলাটা কিভাবে খেলা হচ্ছে। আদালতের খেলাটাতে আসি। কি খেলা? আপনারা জানেন যে ইতিমধ্যে যে আন্দোলন ধর্মঘট হচ্ছে, স্কুল বাদ দিয়ে পড়ুয়া রসাতলে যাক, সমস্যা নেই, আমাদের মাইনেটা চাই, যদিও বন্ধ হয়নি এখনও। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি যে ওএমআর সিট, যেটা আমি আগেই বলেছিলাম, ওএমআর ওরা দেবে না। 22 লক্ষ ওএমআর দেওয়ার কথা, আপলোড করার কথা, সিবিআইয়ের যেটা খুঁজে পেয়েছে বানসালের বাড়ি থেকে, নাইসার আধিকারিক গাজিয়াবাদ থেকে পাওয়া গেছে,
22 লক্ষই নাকি পাওয়া গেছে, সেটা করবে না, আমি বহু আগেই বলেছিলাম, সেটা করেনি, মিলে গেল, বেশ ভালো কথা, মিলে গেল। তো সেটা করলে কি হতো, সেটা করলে নাকি যোগ্য অযোগ্যটা বোঝা যেত, অর্থাৎ কে কত পেয়েছে, তাই তো ওএমআরে বোঝা যেত কে কত পেয়েছে, নম্বর কত পেয়েছে, সেইভাবে নাকি যোগ্য অযোগ্য সেটা বোঝা যেত। কি অর্থে যোগ্য অযোগ্য? ঘুষ অর্থে। ঘুষের তো কোনো প্রমাণ নেই, মাননীয়ার দল বহু লোকজন ঘুষ নিয়েছে, কোনো সন্দেহই নেই, এটা আমরা জানি। তার প্রমাণ কি ওএমআরে আছে? নেই। তাহলে কিভাবে বোঝা যেত? ওই যে নাম্বার দেখে, কে কত পেয়েছে ইত্যাদি ইত্যাদি দেখে বোঝা যেত, বা ব্ল্যাঙ্ক আছে কিনা, ফাঁকা আছে কিনা, বা কেউ বিভিন্ন রকমের ব্যাপারগুলো বোঝা যেত। তাই কি বোঝা যেত? আচ্ছা, ওএমআর দেখে অন্তত আপনারা ব্ল্যাঙ্ক ওএমআর কিনা, অমুক কিনা, তমুক কিনা, নাম্বার কত, ক্যান্ডিডেটের নাম, ইনভিজিলেটরের সই আছে কিনা, এগুলো বুঝতে পারতেন, ঠিক আছে। কিন্তু যোগ্য অযোগ্য মানে কি শুধু এটাই, নাম্বার? না 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 না, সুপ্রিম কোর্টই তো 31 নম্বর প্যারা সম্ভবত, সেখানে কি বলেছে, কি বলেছে সেখানে, সেটা যদি পড়েন বা জানেন তাহলে তো যোগ্য অযোগ্যের ডেফিনেশনটা বদলে যাবে। বারবার করে আমি বলছি, ব্যাপারটা যোগ্য অযোগ্য নয়, ব্যাপারটা বৈধ অবৈধ, অর্থাৎ আইনসম্মত না আইনের বাইরে, আইনসম্মত না আইনের বাইরে, সেটাই বুঝতে হবে, নাম্বার দিয়ে হবে না। কি? আসুন দেখা যাক। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগটা অবৈধ। কি? সেখানে আপনি ওএমআরে যতই আপনার নাম্বার থাকুক না কেন, যতই আপনি কোয়ালিফাই করুন না কেন, ঠিকঠাক থাকুন না কেন, ঘুষ না দিয়ে থাকুন না কেন, যে দলই করুন না কেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ মানে অবৈধ, আইনসম্মত নয়। সেখানে আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, পড়াশোনার গভীরতা, নাম্বার, অ্যাকাডেমিক স্কোর, ডু দে ম্যাটার? না। তাহলে এই প্যানেলের মেয়াদ কতটা, ক বছর হওয়ার কথা? 1 বছর। তাই তো জানি আমরা, সেভাবেই তো কথাবার্তা চলছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে যদি হয়, তাহলে ওই যে আবার রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, এসএসসি আপত্তিও করেনি, এসএসসিও জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? 1 বছরের মধ্যে যে কাউন্সেলিংগুলো হয়েছে, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং বৈধ, চতুর্থ থেকে দ্বাদশ কাউন্সেলিং অবৈধ। কে? খুব যোগ্য অযোগ্য করে লাফাচ্ছিলেন তো আপনারা, এবার দেখলেন তো যারা যোগ্য বলে দাবি করছিলেন তাদের মধ্যেও আবার অযোগ্য বেরিয়ে পড়ল, মানে ঘুষ দেননি অর্থে ধরলাম আর কি, এবং ভালো নাম্বার টাম্বার পেয়েছেন, কোয়ালিফাই করে পেয়েছেন চাকরি, এই অর্থে যদি যোগ্য হয় তাহলে সেইখান থেকেও বেরিয়ে পড়লো। কারণ তৃতীয় কাউন্সিলিংয়ের বাইরে যারা আছেন, চতুর্থ থেকে দ্বাদশ, তারা অবৈধ। তাহলে কি দাঁড়ালো? যোগ্য কিন্তু অবৈধ। কি মুশকিল বলুন দেখি। তাহলে কি করে ওএমআর 22 লক্ষ দিলেই আপনারা ধরে ফেলতে পারতেন, ওখান থেকে ওএমআর থেকে ধরা যেত, বোঝা যেত? বোঝা যেত না। তাহলে ওই নিয়ে লাফাচ্ছেন কেন? আন্দোলন করছেন, খুব ব্যাপকভাবে করছেন। তাহলে এইবার দেখুন, খেয়াল করে আদালতের খেলাটা দেখুন। আপনারা শুধু রাজনৈতিক দলকে দেখছেন, উকিলরা তো দেখছি, উকিলদের কাজ ক্রিয়াকর্ম তো আমি বলবো, আগের লাইভগুলোতেও বলেছি, এখানেও বলবো, লাইভটি একটি দীর্ঘ হতে পারে, আপনাদের আগ্রহ থাকলে শুনবেন, নইলে শুনবেন না, আমার যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি ইউটিউব থেকে অর্থ উপার্জন করি না, আমি ইউটিউব মনিটাইজ করিনি, কোনো দিন করবও না, কিচ্ছু যায় আসে না আমার। এই চ্যানেল আবার যে কোনো দিন উড়িয়ে দিতে পারে, কিচ্ছু যায় আসে না আমার। তো যাই হোক, তো
তাহলে যে সুপ্রিম কোর্ট সঞ্জীব খান্না মহাশয় 2022 সালের মে মাসে প্রায় 6000 সুপার নিউমারারি পোস্টকে সংবিধান সম্মত বলে দিতে পারে যে না, এটা সংবিধানের লঙ্ঘন হয়নি, এটা রাজ্য সরকার করতে পারে, অর্থাৎ প্রয়োজনে বাড়তি পদ তৈরি করতে পারে, সংবিধানে সেটা আছে। আমি আলোচনা করেছি আগের কোনো একটি লাইভে ধারাফারা উল্লেখ করে দিয়ে। তাহলে 6000 প্রায় সুপার নিউমারারি পোস্ট 2022 সালের মে মাসে এই রাজ্য সরকার ক্রিয়েট করেছিল, তাতে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। সঞ্জীব খান্না আপনারা জানেন, খবরে দেখেছেন, পড়েছেন। সেই সুপ্রিম কোর্ট আবার বলছে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হলে অবৈধ। কি মানে ওইটার বেলায় আবার রাজ্য সরকারকে মেনে নিল, তারা আপত্তি করলো না, রাজ্য সরকারকে অস্বস্তি থেকে ফেললো না। খেলাটা কি বুঝতে পারছেন? যে আদালত মানে আপনারা হোলি কাউ, পবিত্র গরু যেটার বাংলা হয়, মানে লড়াই আন্দোলন তো সব দলের বিরুদ্ধে হয়, আদালতের বিরুদ্ধে তো হয় না, হওয়া উচিত না। আদালত অবমাননা হয়ে থাকে, তাই নয় কি? কারণ আদালত যা বলবে একেবারে নির্ভুল বলবে, পবিত্র গীতার বাণীর মতো, যার উপরে কিছু হয় না। আর সুপ্রিম হলে তো কোনো কথাই নেই, সুপ্রিম বাণী। তাই সেখানে যদি ঘট পাকানো মানে থাকে আর কি, তো ঘটের ঘট বা ঘটের ঘট পবিত্র, ঘট মানেই পবিত্র, তাই ঘটটা যদি ঘটেরও হয় প্রশ্ন করা যাবে না। তাহলে মূল দুর্নীতি যারা করলো রাজ্য সরকার, যদি আমরা তাই তো বলছেন, আপনারাও তো তাই বলছেন, সংগঠনও তাই বলছে, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন নীরব আছে? যারা দুর্নীতি করেছে, যারা ঘুষ খেয়েছে, যারা এইসব নিয়োগ করেছে, ক্যান্ডিডেটগুলো তো নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছাপায়নি রে ভাই, কাফে থেকে ছাপিয়ে নিয়ে যায়নি তো। তাহলে তাদের যারা নিয়োগ করেছে এইভাবে কাউন্সিলিংয়ের বাইরে গিয়ে, ওই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, তো তাদের ক্ষেত্রে সেই সব নিয়োগকর্তা মানে সরকারি মামলা টামলা রয়েছেন, মন্ত্রী নেতা তারাও রয়েছেন, পয়সা কড়ি খেয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নীরব কেন? শুধু কর্মচারীদের বিরুদ্ধেই সরব না, ওই যে ওদেরই তো ছাঁটতে হবে, ওরাই তো সমস্যা, বেতন দিতে পারবে না সরকার। ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার বেসরকারিকরণ চলছে, পিপিপি মডেল আসছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তাই খেয়াল করে দেখুন কীভাবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বাঁচাচ্ছে। কেন বাঁচাচ্ছে? আমি বহু আগেই বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থায় কেন্দ্রে মোদি এবং রাজ্যে দিদি থাকবে, চলবে অন্তত 2030 পর্যন্ত, বহু আগেই বলেছি। এগুলো সেট হয়ে আছে, কারণ দুজনেই ভালো কাজ করছেন। তারপরে দেখা যাবে কে আসবে না আসবে। বহু আগে এটা বলেছি, যারা রয়েছেন আমার এখানে তারা জানেন আমি এগুলো বলেছি। ওই সাবান একই কোম্পানি বানায়, হিন্দুস্তান লিভারেরই কত রকমের সাবান আছে বলুন দেখি। আপনি যখন সাবানটা ব্যবহার করেন বা সুন্দর লাগে গন্ধ, কিছুদিন করতে করতে একঘেয়েমি লেগে গেলে একটা নতুন সাবান নিলেন, আপনি ভাবছেন বাহ কী সুন্দর এই সাবানটা, দারুণ ফ্রেশ গন্ধ, তো বাহ, বানাচ্ছে কিন্তু একই কোম্পানি, তাই তো? ব্যাপারটা ওই রকম। রাজনৈতিক দল সবই ওই একই। 1885 সালে কংগ্রেসকে যারা বানিয়েছিল, জায়নিক শক্তি, তারাই বানিয়েছে। তাদের ভিন্ন ভিন্ন রোল অ্যাসাইন করা আছে, এই কাজটা এ করবে, ওই কাজটা ও করবে, এই বিরোধী দলের ভূমিকা নেবে, আপাতত করে কী বলবে, সব কন্ট্রোলড অপোজিশন। তো যাই হোক, এবার দেখুন তাহলে এই একটা ক্ষেত্র আলো যেখানে নিয়োগকর্তার বিরুদ্ধে কোনো রকম আদালতের নির্দেশ আমরা পেলাম না, শুধুমাত্র যারা নিয়োগ হয়েছে, নিযুক্ত হয়েছে, তারাই দোষী, তারাই দুর্নীতি করেছে। কিন্তু যারা নিয়োগ করেছে তারা একদম সাধু, মুক্তি, তাদের বিরুদ্ধে কোনো স্টেপের কথা বলা নেই। আছে কি না? নাম্বার 2, কীভাবে রাজ্য সরকারকে আদালত প্রোটেকশন দিচ্ছে এবং সর্বোপরি পুঁজিপতি প্রভুরা প্রোটেকশন দিচ্ছে। কারণ এখনও
আন্তর্জাতিকভাবে এগুলো খেলাটা হচ্ছে সেটা আরেকটা ক্ষেত্রে বুঝতে পারবেন কি রাজ্য সরকারের বিরুদ্ধে দেখবেন মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে বা হাইকোর্ট দেখবেন একটা তার যে আগেকার রায় যেটা ছিল হাইকোর্টের রায়টাকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট আপনারা জানেন তো কিছু কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে কিন্তু অনেকগুলোই একই রকম প্রায় বেশিরভাগই রাখা হয়েছে কিন্তু একটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং যেটা কি সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে কি যে কেন্দ্রীয় মন্ত্রী মানে রাজ্যের যে মন্ত্রিমণ্ডলী আছেন তাদেরকে ধরে বা দরকার হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এরকম হাইকোর্ট একটা অবজারভেশন রেখেছিল রায়ে বলেছিল কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম সঞ্জীব খান্না সুপ্রিম কোর্ট তিনি কি বললেন না 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 ওটা করা যাবে না সিবিআইকে দিয়ে ওটা করালে ফেডারেল স্ট্রাকচারে বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঘাত আসতে পারে এই কারণে করা যাবে না এটা রাজ্যের ব্যাপার তো ল অ্যান্ড অর্ডার বা ইত্যাদি ইত্যাদি এখানে কেন্দ্রের হস্তক্ষেপ মানে ওই সিবিআই তদন্ত করলে তো কেন্দ্রের হস্তক্ষেপ হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় গঠনে আঘাত লাগবে কি ভালো কি মহান অথচ আমাদের দেশে কতবার এই মণিপুর থেকে শুরু করে খোঁজ নিয়ে নিন কত রাজ্যে নিয়ে পরে লাইভ করব কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কতবার কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়েছে গুণে শেষ করা যাবে না তখন তো ফেডারেল স্ট্রাকচারে আঘাত লাগার কথা বলা হয়নি রে বাবা মণিপুরের কথাই বলুন সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন মণিপুরেই সম্ভবত হয়েছে তাহলে তখন তো ফেডারেল স্ট্রাকচারে আঘাত লাগছে তখন তো বলে না সুপ্রিম কোর্ট বলে কি অম্লান বদনে মেনে নেয় তাহলে কি যখন যেখানে দরকার প্রভুদের টপ মোস্ট লেভেলের পুঁজিপতিরা তারাই তো চালায় সরকার আমরা ভাবি যে আমরা জনগণ চালাচ্ছে সরকার জনগণ চালায় না ওটা আইওয়াশ তাহলে রাজ্য সরকারকে কিন্তু তার বিরুদ্ধে আদালত কোনো পদক্ষেপের কথা বলেছে উল্টে এটাকে স্কোয়াশ করে দেওয়া হলো যে না করা যাবে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগবে কি খেলাটা বোঝা যাচ্ছে না তাহলে আদালত কাদের বিরুদ্ধে লেগেছে সততার পক্ষে না তাহলে সুপার নিউমারি পোস্টটা বৈধ ৬,০০০ ২০২২ সালের তৈরি করা হয়েছে ওটা বৈধ আর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছে তারা অবৈধ মানে ৩১ নম্বর প্যারা ১৪ মানে সেখানেই তো বলা আছে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা যাবে তাহলে প্যানেলের মেয়াদ কত ১ বছর বলা হচ্ছে তাহলে খেয়াল করে দেখুন তাহলে কতজন অবৈধ হয়ে যায় মানে কাদের উপর খাঁড়াটা ঝুলছে রাজ্য সরকারের ওপরে মন্ত্রীর ওপরে আমলার ওপরে নেতার ওপরে নিয়োগকর্তার ওপরে এসএসসির ওপরে না খাঁড়া ঝুলছে সাধারণ মানুষের ওপরে যারা রুজি রুটির জন্য চাকরিটা করতে গিয়েছিল তাই তো শিক্ষক বা শিক্ষাকর্মী তাহলে আদালত কি চাইছে একটু ভাবলেই বুঝতে পারবেন কি চাইছে কাদেরকে দোষী বানাচ্ছে কাদেরকে প্রোটেক্ট করছে কাদেরকে নিরাপত্তা দিচ্ছে একজন বিচারক তো আমরা দেখলাম তিনি হাইকোর্টের বিচারক থেকে পদ থেকে ইস্তফা দিয়ে দুদিনের মধ্যে বিজেপি জয়েন করলেন ২-৩ মাসের মধ্যে জুন মাসে তিনি বিজেপির সাংসদ হয়ে গেলেন কি খেলাগুলো কি বোঝেন না আরেকজন আবার দেখবেন মিলিয়ে নেবেন সঞ্জীব খান্না মহাশয় তিনি মোদির সঙ্গে খুব ভালো তার ছবি আছে দেখা সাক্ষাৎ করেন তিনি আবার রাজ্যসভার সাংসদ হয়ে যেতেই পারেন কি অবাক হচ্ছেন মিলিয়ে নেবেন তাহলে কোথাও যেন বাঁধা আছে সুতোটা আপনারা দেখতে পান না নিজেদের মধ্যে মারামারি করেন অযোগ্য শিক্ষক যোগ্য শিক্ষক বলে নিজেদের মধ্যে মারামারি করেন খেউখেউই করেন এসব করেন কিন্তু টপ মোস্ট লেভেলে কিন্তু কেউ ওরা খেউখেউইটা করে না ওরা সবাই মিলে কিন্তু কাজ করে তলার লেভেলের তৃণমূল তলার লেভেলের বিজেপি তলার লেভেলের সিপিএম মারামারি করে একে অপরের বাড়িতে আগুন দেয় মারামারি করে হানাহানি করে হিন্দু মুসলমান করে সব করে
কিন্তু টপ লেভেলের যারা নেতা তারা কখনো মারামারি করে? তারা বিবৃতি দেয়, আগুন ঝরালো বিবৃতি দেয় একে অপরের বিরুদ্ধে, ওই পর্যন্তই। কেউ কখনো মারামারি করে না। আর ওই বিবৃতি শুনে মুরগি পাবলিক তারা মারামারি করে। ঠিক তাই এখানেও তো তাই হচ্ছে। এটা গেল আদালতের ব্যাপারটা, ভাবলেই বুঝতে। আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে যারা, এবার উকিলের খেলাতে আসি, উকিলের খেলা। এই যে লক্ষ্মী তুঙ্গা দেখেছেন তো, সাধারণ ঘরের একজন মানুষ, মহিলা, ইনি গ্রুপ ডির হয়ে মূল মামলাকারী, বঞ্চিত আর কি। আর একজন নাসরিন খাতুন এরকম নাম, তিনি নবম দশমের এসএসসি, বঞ্চিত না মামলাকারী। এরা মামলা করেছিলেন, মূল মামলাকারী। বেশ, আচ্ছা বলুন তো, এইরকম এক মামলাকারী যাদের মামলার ফলে এরকম একটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল, এরা কি সাধারণ মামলাকারী? আচ্ছা আপনি যান না, একটা মামলা করুন না, সহজে আপনার মামলা করুন, কত রকমের মামলা হয়, করুন না, ন্যায্য মামলা করুন, দেখবেন জুতোর শুকতলা হয়ে যাবে উকিল পেতে। উকিল পাবেন তো এই লেভেলের উকিল, নামগুলো জানেন তো কারা এসব উকিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস, এরকম বড় বড় উকিল, তাদের ফিস জানেন? আচ্ছা বলুন তো, এরা কি কারণে এই মামলাটা নিয়ে লড়াই করলো কেন? বিনা পয়সায়? হ্যাঁ, বিনা পয়সায়। যদি এদের তো বেশি পয়সা করি নেই যদ্দূর আমি জানি, বাড়ি ঘরের অবস্থা আপনারাও জানেন, এদের সাধারণ মানুষ। তাহলে এদের মামলাটা হঠাৎ করে এরা বড় তাবর উকিল নিল, প্রশ্ন যাচ্ছে না মামলাটা করানো হলো কি না? ওরা কি নিজে থেকেই মামলাটা করেছিলেন স্বতঃপ্রণোদিত হয়ে, নাকি পেছন থেকে কলকাঠি নেড়ে মামলাটা করানো হয়েছিল? থিংস ডোন্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। বড় ক্ষেত্রে এটাই হয়। তাই প্রশ্ন করুন, আর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার এতটা প্রভাব প্রতিপত্তি যে তিনি এত বড় উকিল নিয়ে মামলা করার ক্যাপাসিটি, অর্থনৈতিক ক্ষমতা তাদের আছে, এটা করানো হয়েছিল। এগুলো আমি বহু আগেই বলেছি, এসব হবে। এরকম বহু মামলা আগামীতে অনেক শিক্ষক প্যানেলের বিরুদ্ধে হবে। প্যানেলের উদ্দেশ্যই তো তাই। তাহলে করানো হয়েছিল, অথবা প্রমোট করা হয়েছে। এতদিন ধরে আদালতে যাওয়া, রায়, এত কিছু, আমুক কিছু, সওয়াল জবাব, এদের তো ফিস কম নয়। প্রশ্ন জাগে না? এই প্রশ্নগুলো করুন। হুট করে সব হয় না, পরিকল্পিতভাবে হয়। এটা হলো বামুদের খেলা। বামু কেন বলছি? নামগুলো শুনলেই বুঝবেন উকিল মহোদয়দের নাম, তারা কোন দলে আছেন, কোন দল। তাহলে এদের কাজ হচ্ছে এইটা সামলানো, আদালত এই প্রক্রিয়াটা করা, আর আন্দোলন করা। আন্দোলনেও বাবা, আন্দোলন হবে, বামু থাকবে না হয় নাকি? থাকবেই। এবং সব মিসলিড করা, ধ্বংস করা, ফেব্রিককে ধ্বংস করা। আমাদের দেশের সামাজিক যে ফেব্রিক, শুধু আমাদের দেশ নয়, সমগ্র বিশ্বজুড়ে সোশ্যাল আইডেন্টিটি অ্যান্ড ফেব্রিককে ধ্বংস, বিনাশ করার কাজে মার্কসিস্টদের ব্যবহার করা হয়েছে বিশ্বজুড়ে। এটা প্রমাণিত সত্য। রাজনীতিটা করেই বলছি, এক সময় করেছি, বইপত্রও পড়েছি, এখনও পড়ি, দায়িত্ব নিয়ে বলছি। এটা হলো জায়নিস্টদের একটা বড় পদক্ষেপ, মার্কসিজমকে প্রমোট করা এবং তাকে ছড়িয়ে দেওয়া, এবং পেশাদার বিপ্লবী তৈরি করা পয়সা দিয়ে। বলশেভিক বিপ্লবীরা, দে আর পেইড রেভলিউশনারি। লেনিন এই বিপ্লবীদের নিয়ে বিপ্লব করেছিলেন, দে আর পেইড, তাদেরকে পয়সা দেওয়া হয়েছিল বিপ্লব করার জন্য। সেসব তথ্য আছে, একদম মন গড়া কথা নয়। এতে করে হয়তো অনেকেই ক্ষুব্ধ হবেন, তথাকথিত আমার অনেক পাঠক আছেন যারা দলের প্রতি, বিশেষ দলের প্রতি অনুরক্ত, অমুক তমুক আছেন। বই গেল, আমার কি করা যাবে? যা জানি বলি, সেটাই বিশ্বাস করি, সেটাই তো বলি, বই গেল। যদি সত্যিকারের মননশীল হন, আপনি প্রশ্ন করবেন, জানতে চাইবেন যে আপনি কথাগুলো বললেন তার ভিত্তি কী,
কোথায় পাবো আপনার এই কথাগুলোর সত্যতা প্রমাণ? তাকে নিশ্চয়ই আমি সাহায্য করব, বলবো কোথায় পাবেন। কিন্তু ওই যে অন্ধত্ব, দলের প্রতি অন্ধত্ব, এই দল একেবারে আমার দল একেবারে কোনো ভুল একদম ঠিকঠাক, দারুণ। ওই যে অন্ধত্ব তৈরি হয় তো আমাদের, এই অন্ধত্ব থেকেই সমস্যাটা হয়। আমরা প্রশ্ন করতে পারি না, উই ডোন্ট আস্ক কোশ্চেন্স। অথচ মানুষই তো প্রশ্ন করবে, তাই তো প্রকৃতির তো সেটাই আশীর্বাদ আমাদের মগজ। উই শুড আস্ক কোশ্চেন্স, তাই নয় কি? এই যে আমি যেটা বইগুলো বলছি, লাইভে বলি, সেগুলো কি আপনারা বিনা প্রশ্নে গ্রহণ করবেন? আমি কখনো বলি না, একবারও বলি না। আমি বলি ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। পরিচিত কথা আপনাদের বলি, বিনা প্রশ্নে গ্রহণ করবেন না, প্রশ্ন করুন, আস্ক কোশ্চেন্স, প্রক্রিয়াটাকে বুঝুন। ক্যাপিটালিজম, ধনতন্ত্র, পুঁজিবাদ, জায়নিজম যেটা এখন চরম পর্যায়ে চলে গেলে কীভাবে আস্তে আস্তে তারা তাদের টেকনোলজি ব্যবহার করে, তাদের সংগঠনকে ব্যবহার করে কীভাবে আস্তে আস্তে ওরা শোষণটাকে আরও নিশ্চিত করে, টোটাল কন্ট্রোলটাকে নিশ্চিত করে, তারই অঙ্গ হিসেবে ওরাই তো বানিয়েছিল এই সরকার গঠন, সরকারি শিক্ষকতা পদ, সরকারি পদ, এগুলো তো ওরাই বানিয়েছে। আগে লিমিটেড রাজকর্মচারী ছিল, যখন রাজা ছিলেন তখনও কর্মচারী ছিল, রাজকর্মচারী, তাদের সংখ্যা লিমিটেড ছিল। তখন সবাই স্বনিযুক্তির মাধ্যমে, কেউ তাঁতি, কেউ জেলে, কেউ কুমোর, কেউ কামার, এভাবেই তাদের, কেউ বণিক, এভাবেই জীবন জীবিকা নির্বাহিত হতো সেই সময়। কেউ কৃষকই বেশি ছিলেন। কিন্তু সরকারি কর্মচারীর জন্ম তো ওরাই দিয়েছে। যখন ওরা তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করল, রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তাদের পুঁজিবাদীদের কার্যক্রম, আরও ভালো করে বলতে গেলে জায়নিস্টদের কার্যক্রমকে সফল করতে গেলে যাদের দরকার, মগজ ধোলাইয়ের দরকার, কি দরকার? শিক্ষা ব্যবস্থা দরকার, যাতে করে জনগণকে বাধ্য এবং বৌদ্ধ বানানো যায়, এবং বুদ্ধু বানানো যায় আর কি। তার জন্য ব্রেন ওয়াশ করার দরকার পড়লো, টেলর মেড সিলেবাসের দরকার পড়লো। এর বাইরে কেউ শিখবে না, জানবে না, প্রশ্ন করবে না, সেটুকুই শেখাও। তার জন্য শিক্ষকের দরকার পড়লো, তার জন্য সরকারি কর্মচারীর দরকার পড়লো, এই পলিসিগুলোকে রূপায়ণ করবার জন্য, যা পুঁজিবাদীদের স্বার্থকেই প্রমোট করে। এই কারণেই সরকারি চাকরির ওরা জন্ম দিয়েছিল, সেটাই তো। এবং ওরাই ভাঙছে। এআই এসে গেছে, রোবোটিক্স এসে গেছে, এখন অত লোকের দরকার নেই ওদের। ব্যক্তি মালিকানার প্রসার হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এখন গ্লোবালাইজেশন চলছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দাপট, তো তাই ওরাই এখন যেটা ভেঙেছে, গড়েছিল, ওরাই ভেঙে রিসেট করছে। খুব সিম্পল ব্যাপার। তাই সরকারি চাকুরের আর দরকার নেই। খুব লিমিটেড টপমোস্ট লেভেলে কিছু পদ থাকবে, বাকি দরকার নেই। খুব ক্লিয়ার, সেটাই ওরা করছে, ধাপে ধাপে করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিক্ষকদের অনৈক্য সেটাকে আরও ত্বরান্বিত করছে। আমি বারবার করে বলেছিলাম যে এই রায় থেকে ভয়ের কিছু নেই, কিন্তু বেতন বন্ধ হবে না। কিন্তু যা কাণ্ডকীর্তি শুরু হয়েছে, এটা আমি ভেবেছিলাম অবশ্যই যে এমনটাই হবে। ওরা জানে তো প্যানিক কাকে বলে, করোনার প্যানিক আর এই চাকরি হারানোর প্যানিক। এটাকে কাজে লাগিয়ে শিক্ষকদের মধ্যে ফাটল ধরিয়ে ইতিমধ্যেই কতগুলো দল সংগঠন হয়ে গেছে, আস্তে আস্তে ওরা সেই লক্ষ্যের দিকে নিয়ে চলেছে। কোন লক্ষ্য আসছে এবার ওই বিষয়টা ক্লিয়ার করি। কোনটা দেখুন খেয়াল করে, তাহলে উকিলের ব্যাপারটা বুঝলেন। মামলাটা প্রমোট করা হয়েছে, প্ল্যানফুলি করা হয়েছে, এবং আরও মামলা এরকম হবে। পরবর্তীতে আসছে কি, রিক্রুটমেন্ট। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা, তাই তো তোড় জোর করছে এসএসসি, রিক্রুট করবে বলে। এসএসসির আয়ু শেষ প্রায়, আর খুব বেশি হলে এসএসসি হয়তো 2-3 বছর থাকবে, তার বেশি এসএসসিকে ডিসলভ করে দেওয়া হবে, মিলিয়ে নেবেন আমার কথা, এগুলো থাকবে না। তো বেশ ভালো কথা, কিন্তু সেটা কি হবে?
ফ্রেশ সিলেকশন না ফ্রেশ রিক্রুটমেন্ট, কোনটা হবে? আদালত কি বলেছে? আপনাদের কি মনে হয় আদালত কি বলছে? আদালত কি চাইছে? আদালত চাইছে যে ওই 22 লক্ষই আবার বসবে। 2016 সালের যে বিজ্ঞপ্তি যেমন বসেছিল তারাই শুধু বসবে, বাইরের আর কেউ নতুন কেউ বসবে না। বসে তাদের মধ্য থেকেই আবার ওই একই পদ থাকবে, ওই যেমন যে কটা চাকরি গেছে, ওই 25,753। সোমা দাস বাদ দিয়ে উনি নিশ্চয়ই আর পরীক্ষায় বসবেন না। কি অদ্ভুত রকমের রায়, মানবিকতার কারণে। আমি বারবার বলেছি, কিন্তু কোনো উকিল আর্টিকেল 29-এর কথা বলছেন না। জীবন অ্যান্ড জীবিকা, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড বলবেন না, তো ওগুলো কেউ বলছেন না, ওটা বাদ দিয়ে বাকিগুলো বলছেন। তো যাই হোক, তো সেটা সোমা দাসের বেলায় অ্যাপ্লাই হয়ে গেল, বাকিদের বেলায় হলো না। বাকিদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট নেই, বাকিদের বাড়িতে অভাব নেই, বাকিদের জন্য মানবিকতার দরকার নেই, বেমালুম সবাই মেনে নিল। সব সেট আপ হয়ে আছে না। আমি বারবার বললাম, আইন থাকলেই যথেষ্ট নয়, সংবিধান যথেষ্ট নয়, প্রয়োগটা করতে হবে। তেমন উকিল চাই যে আপনার হয়ে কথা বলবে, কিন্তু উকিলরাই তো এই সিস্টেমের সেট আপ হয়ে কাজ করছে, তাই তো? তাই আর্টিকেল 21টা কোথাও শুনতে পাবেন না এখন, ওটা আছে কিন্তু ধামাচাপা। তো যাই হোক, এবার দেখুন, অনেকেই চাইছেন, যেটা অবশ্যই কি, শুধু এই প্যানেলে যারা আছে পরীক্ষা দিয়েছে, মানে নিযুক্ত হয়েছেন 2016 নোটিফিকেশন অনুসারে 22 লক্ষই পরীক্ষা দেবেন, তারাই দাবি করছে। অনেকে পরীক্ষা দিতে চাইছেন না নতুন করে, সেটাও যুক্তি আছে অবশ্যই। পরীক্ষা দিলেই তো বিপদ। আসছি এক এক করে, পরীক্ষা দেবেন কি দেবেন না, কিন্তু আপনি একা কী করবেন? সমস্যা এখানে একতা তো নেই। তাহলে আদালত কি চাইছে? আদালত পরিষ্কারভাবে আমার যেটা চাই মনে হয়, যেটা আদালত চাইছে, এবং সেখানে একদম উল্লেখ নেই তা নয়, ফ্রেশ রিক্রুটমেন্ট চাইছে আদালত। শুধু আদালত চাইছে নয়, পুঁজিপতিরা চাইছে, সিস্টেম চাইছে। কেন? ফ্রেশ রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে ওই যে নতুন যে সব ছেলেপেলে অপেক্ষায় আছে এসএসসি দেবে, 2016 সালের পরেও তো অনেকে যোগ্যতা, মানে কোয়ালিফিকেশন, বিএড এমএড এসব আছে, তাদের পরীক্ষায় বসার যোগ্যতা তারা অর্জন করেছে, এলিজিবিলিটি আছে তাদের, তারাও বুঝতে পারবে। অর্থাৎ ভোট আসছে সামনে, তারাও খুশি হবে। রেজাল্ট কখন বেরোক, নিয়োগ হোক পরের কথা, ভোটের আগে পরীক্ষাটা হলে তো একটা মাইলেজ না, দারুণ মাইলেজ। অর্থাৎ একদিকে তথাকথিত করাপশন, দুর্নীতি দেখানো গেল, এই যে প্যানেল ক্যান্সেল, এবার সবাইকে পরীক্ষায় বসতে হবে। নতুনরাও বসতে পারলো, 22 লক্ষর জায়গায় দেখা গেল 40 লক্ষ 50 লক্ষ বসলো তো বেশ। এতে করে কি কি সুবিধে হলো, কার সুবিধে হলো? যদি এটা করা যায়, কিন্তু আইনত বাধা আছে আপনারা বলে আমি জানি, আপনারাও জানেন, আমি বলেছি। এই যে যেটা ওবিসি কেস আছে, জুলাই মাসে হিয়ারিং হওয়ার কথা, 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠেছে, ইনভেস্টিগেশন চলছে, রাজ্য সরকার সময় নিয়েছে। তাহলে নতুন বিজ্ঞপ্তি কি করে বেরোবে, এটাও একটা বড় সমস্যা। আসছি এক এক করে। তো আমি কথায় কথায় বললাম, ধরুন যদি কোনো একটা ফাইন প্রিন্ট করে আদালতের অনুমতি নিয়ে, যে সাবজেক্ট টু এই বলে, যে ওই রায়ের ওপর নির্ভর করেই নিয়োগ করা হবে, যদি সেই রায়ে যা ডিরেকশন দেবে সেই অনুসারে আমরা নিয়োগ করব, যে ওই ওবিসি রায় বা অন্যান্য যে মামলা যেগুলো রয়েছে সেই অনুসারে তা মিটে যাওয়ার পরে আমরা নিয়োগ করব। আপাতত পরীক্ষাটা নিচ্ছি, অনেক বিষয় আছে, এত বিষয় একটা লাইভে বলা যাবে না, ও স্কিপ টিপের ব্যাপার নেই। আমি সজ্ঞানেই অনেক কিছু বলছি না, ও মানে অত সময় নেই আমার, স্বাভাবিকভাবেই। বিশেষ দু একজন অনুরোধ করেছিল, বেশ পরিচিত, তাই আমি লাইভটি করছি। তো যাই হোক, আর একটা কথা বলি, এই যে মনে পড়ে গেল, একজন শিক্ষিকা না শিক্ষক মন্তব্য করেছেন কি, আমরা সূর্য সেনের উত্তরসূরি, সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন, আসুন আমরা আন্দোলনে যোগ দিই, আমরা প্রতিবাদ করি। হায় রে শিক্ষক, হায় রে শিক্ষা, হায় রে চেতনা।
সূর্য সেন নিজের জন্য করেছিলেন আন্দোলন? চাকরির জন্য করেছিলেন? চাকরি বাঁচানোর জন্য, হাউস বিল্ডিং লোন বাঁচানোর জন্য করেছিলেন? বাড়ি গাড়ি করার জন্য আন্দোলন করেছিলেন? করেননি। কী জন্য করেছিলেন? ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান ভূমিকা নিয়েছিলেন। মাস্টারদা, সেই মাস্টারদার সঙ্গে এই আন্দোলনের তুলনা? এই হলো পরিস্থিতি। নেতারা বিভিন্ন রকম মহাপুরুষের নাম ব্যবহার করে, দেখবেন নেতাজির নাম ব্যবহার করে। আমরা জানি নেতাজি বিভিন্ন রকমের মহাপুরুষের নাম ব্যবহার করে নিজের আখের গোছায়। আমরাও কি কম যাই? তাহলে এই শিক্ষক মহাশয়রা সূর্য সেনের নাম উল্লেখ করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন। আমি আখের গোছানো বলবো না, অন্তত এটাই বলতে পারি যে ব্যক্তি স্বার্থ রক্ষার লড়াই। এতদিন তাদের কোনো ঘুম ভাঙেনি, লকডাউনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি, জবরদস্তি ভ্যাকসিনেশনের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, সেই চেতনাই তাদের নেই। কিন্তু যেই মাত্র এইসব হলো, সূর্য সেনের কথা মনে পড়ে গেল। তাই তো, সূর্য সেনও শিক্ষক ছিলেন, আমিও শিক্ষক, ওটা মনে পড়ে গেল। এবার ইউজ করো। নেতারা শুধু ইউজ করে? সবাই করে, সুযোগ পেলেই করে, ব্যতিক্রম হাতে গোনা। তো যাই হোক, এবার দেখুন তাহলে যদি ফ্রেশ রিক্রুটমেন্টের ব্যাপারটা আসে, যেটা খুব স্বাভাবিক, কারণ যারা পরীক্ষা এসএসসি দীর্ঘকাল হয়নি, এবার শুধু 2016 যারা ওই 25,752-53 এদেরকে নিয়েই শুধু তাদের স্বার্থেই পরীক্ষা হবে, মানে 22 লক্ষ নিয়েই পরীক্ষা হবে, অন্যরা মানবে? মানবে না। আবার মামলা হবে, আবার কেস হবে, মানবে না তো তারা। কেন মানবে তারা? তাদের কি পরীক্ষায় বসার অধিকার নেই? আছে। এবং এসএসসির যে খবরাখবরগুলো আমরা পাচ্ছি, তাতে করে কিন্তু সেই অশনি সংকেতটাই আমরা পাচ্ছি। অশনি সংকেত কাদের কাছে? যারা আবার চাকরি ফিরে পাওয়ার জন্য পরীক্ষার কথা ভাবছেন বা ভাবতে শুরু করেছেন। স্কুলে না গিয়ে পড়াশোনা করব বলে অনেকেই বলেছেন, স্কুলে না গিয়ে পড়াশোনা করব অনেকেই বলেছেন। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে শূন্য পদের সংখ্যা নাকি এসএসসি খোঁজ খবর করছে। এই শূন্য পদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হলে তবেই তারপরেই বিজ্ঞপ্তি দেবে। 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক তারা বিজ্ঞপ্তি দেবে। কি ব্যাপার বলুন তো? শূন্য পদের সংখ্যা তারা খোঁজ করছে কি? তার মানে এটা কী দাঁড়াচ্ছে? যদি 2000 এই যে প্যানেল, এই প্যানেলের সাপেক্ষেই যদি পরীক্ষাটা হয় 22 লক্ষ নিয়ে, তাহলে তো শূন্য পদ সেই সময়ে যা ছিল 2016 যে বিজ্ঞপ্তি, সেই সময়ে শূন্য পদের সংখ্যা যা ছিল মনে করা হয়েছিল, সেই অনুসারেই তো পরীক্ষাটা হওয়ার কথা। তাহলে আবার নতুন করে শূন্য পদের হিসেব কেন এসএসসি খোঁজ করছে? ক্লিয়ার? অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ারই পরিকল্পনা রয়েছে। আদালত সেটাই চাইছে, কারণ তাহলে আরও অনেক কিছু সুবিধে হবে সরকারের এবং সিস্টেমের। এবার দেখুন, খেয়াল করুন, এই যে 25,753 জন বা 26,000 জন, এবার যদি সত্যিকারের ভ্যাকেন্সি খোঁজ করা যায়, দরকার আছে এতগুলো পদের শিক্ষকের, খোঁজ করলে কি পাবে? বাড়বে না কমবে? আমার তো মনে হয় সংখ্যাটা কমবে, কারণ বহু শিক্ষক সারপ্লাস হয়ে গেছেন ইতিমধ্যেই। বহু স্কুল বন্ধ হয়ে গেছে, বহু স্কুল বন্ধ হয়ে গেছে। আর এই তো আবার এই যে আন্দোলন, টানাপোড়েন, কোন্দল চলবে। যেমন করে আরজি করের আঁকে সামনে রেখে সরকারি চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন, প্রাইভেট নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটালের মুনাফা বেড়ে গিয়েছিল, বাড়ছে, এখন আরও ওই সেই প্রক্রিয়ায় চলছে। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে ইনভেস্টমেন্ট কমে গেছে, বিনিয়োগ কমে গেছে, সরকার পয়সা দিচ্ছে না, ডাক্তার নিয়োগ বন্ধ, স্বাস্থ্যকর্মী নিয়োগ বন্ধ, নার্স নিয়োগ বন্ধ।
একই রকমভাবে এইটাকে কেন্দ্র করে শিক্ষকদেরকে আন্দোলনের নাম করে, প্রতিবাদের নাম করে স্কুলগুলোতে যে অবস্থা আরও খারাপ করে দিয়ে, তাহলে কী হবে? ভ্যাকান্সিটা কমবে। স্কুল বন্ধ হওয়া মানেই ভ্যাকান্সি কমে যাওয়া। তাহলে সেটা কি 25,753 জন থাকবে ভ্যাকান্সি, নাকি 10,000-এ দাঁড়াবে, নাকি 12,000-এ দাঁড়াবে? সেটা কি ভেবে দেখেছেন? ভাবতে হবে। আমরা অপেক্ষা করব বিজ্ঞপ্তিতে কত ভ্যাকান্সির উল্লেখ থাকে। আমরা অনেকেরই আমাদের আগ্রহ আছে। আমার যেটা সিক্স সেন্স বলছে ভ্যাকেন্সি অনেক কমবে, এবং এর মধ্যে যেসব ঘটনাবলী ঘটবে তাতে করে আরও ভ্যাকেন্সি কমবে, ঘটবে এবং ঘটানো হবে, এবং শিক্ষকরা তার ফাঁদে পা দেবে। তাহলে এবার ধরুন ভ্যাকেন্সি এলো, শিক্ষক সমস্ত কিছু মিলিয়ে 15,000, কমে গেল 10,000 ধরুন। এবার বাকি ফ্রেশ রিক্রুটমেন্ট হলে আরও বাকিরাও পরীক্ষায় বসবে। পরীক্ষার্থী হলো 40 লক্ষ, 22 লক্ষের বদলে 40 লক্ষ হয়ে গেল। তখন কী করবেন? তখন আপনার সম্ভাবনা কতটুকু ভাববেন না? তাই এখানেও প্রতিবাদ হবে। এখানে আর একটা ডিভাইড অ্যান্ড রুলের খেলা হবে। কীরকম? বঞ্চিতরা চাইবে পরীক্ষা হোক, 22 লক্ষের মধ্যে যারা আছে কিন্তু চাকরি পায়নি, তারা বঞ্চিত। শব্দগুলো নতুন শুনতে পাচ্ছেন, আগে শুনেছেন? শোনেননি? আচ্ছা, তো তারা বঞ্চিত, তারা চাইবে পরীক্ষা হোক। আবার যারা যোগ্য বলে নিজেদের মনে করছেন যে না আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি, তারা চাইবেন না পরীক্ষা হোক। আচ্ছা, আবার যারা এই 22 লক্ষের বাইরে আছেন, ফ্রেশ ক্যান্ডিডেট, 2016 সময় যোগ্যতা ছিল না, পরে তারা পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন ডিগ্রি দিক থেকে, তারা বলবেন পরীক্ষা হোক, ফ্রেশ হোক, আমরা বসবো। তাহলে এরকম অদ্ভুতভাবে অতগুলো পক্ষ তৈরি করা হয়ে গেল। তাহলে এতগুলো পক্ষের চাপানুতর চলবে আগামীতে, তাতে করে এত মামলা আছে, তাতে করে ফ্রেশ নোটিফিকেশন বের করে সময়ের মধ্যে নিয়োগ, সেটা কি সম্ভব বলে আপনাদের মনে হয়? ভাববেন। আর যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কি আরও একবার পিটিশন করে, আবেদন করে সময়সীমা বাড়াতে পারে না? আলবাত পারে, সেটা আমরা দেখতেই পেয়েছি যে পারে। কিন্তু এই খেলাটা শিক্ষকদের ঝুলিয়ে রাখা হবে, টেম্পোরারি সার্ভিসের খেলাটা কিন্তু চলতে থাকবে, এক্সটেন্ড হবে আগামীতে। কীরকম? এই যে ধরুন 31শে ডিসেম্বর পর্যন্ত বলা হলো যে আপনারা কাজ করে স্কুলে যেতে পারবেন। বলা হলো যোগ্য, কিন্তু অযোগ্যরাও যেতে পারবে, কারণ যোগ্য অযোগ্যের এখন কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট স্পষ্ট কোনো রকম সার্টিফাইড কিছু নেই, ডকুমেন্ট নেই। আছে? নেই। তাহলে সবাই যেতে পারবেন, এটা সবার জন্যই ঘুরিয়ে বলা হলো। নেই। কিন্তু এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার যে পারমিশন দেওয়া হলো, আদালত যে দিল, কী জন্য দিল? পড়ুয়াদের যাতে করে সুবিধে হয়, কারণ পড়ুয়াদের সংকট যাতে না হয়, শিক্ষক মহাশয় এত সংখ্যায় স্কুলে না গেলে পড়ুয়াদের সমস্যা হবে। এমনিতেই প্রচুর শূন্যপদ আছে, বাস্তবে শূন্যপদ কত থাকবে সেটা আমার সন্দেহ আছে। স্কুল তুলে দেবে বরং, কিন্তু শিক্ষক নিয়োগ ওরা করবে না নতুন করে। যারা আছে তারাই গাত্রদাহের কারণ হয়ে উঠেছে, আবার নতুন নিয়োগ করবে। তবে ঘোটালা করে নতুন নিয়োগের নাটক করতে পারে, যেমন এই যে এইটাকে কেন্দ্র করে হচ্ছে। তো কী দাঁড়ালো? এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা স্কুলে যাবেন ভাবছেন, তারা কি আদৌ মনে সংযোগ এনে ক্লাস করতে পারবেন, মনোসংযোগ এনে পড়াতে পারবেন? সবসময় তার মনের মধ্যে পরীক্ষা মানে যদি পরীক্ষা হয়, নোটিফিকেশন বের করে ফেলে এদিক ওদিক করে, আদালতকে ম্যানেজ করে যদি করে ফেলে, তাহলে 31শে মের মধ্যে যদি নোটিফিকেশন বের করে ফেলে, তারপরে শিক্ষকেরা কি আর পড়াতে যেতে পারবেন কি? তারা তো ভাববেন আমাদের চাকরি তো গেছেই, 31শে ডিসেম্বর অবধি আমাদের আয়ু। তাহলে আমাদের আয়ুটাকে বাড়াতে গেলে পরীক্ষা দিতে হবে, তার জন্য পড়তে হবে। স্কুলে গেলে সময় নষ্ট, হাতেও সময় কম, দীর্ঘদিন টাচ নেই,
পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, সংসারে ব্যস্ত, বিবাহ, বাচ্চা এসব রয়েছে, তাহলে এই পরীক্ষাতে বসতে গেলে আমি স্কুলে গেলে আমার হবে না। হয়তো একদিন গেলাম স্কুলে, ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি যদিও পড়ুয়াদের স্বার্থে আদালত জানালো যে দেওয়া আপাতত টেম্পোরারিতে দেওয়া হলো 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু পড়ুয়াদের স্বার্থটাই কিন্তু এখানে আর থাকলো না। খেলাটা খেয়াল করুন। অর্থাৎ এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তাদেরকে যদি আবার পরীক্ষায় বসতে বাধ্য করা হয় এবং তারা যদি বাধ্য হন, এ কথা তো নেই, তারা বাধ্যই হবেন যথাসম্ভব মনে হচ্ছে আমার। দু একজন না বসলে কি করবেন, সবাই যদি বসে, তো এই অবস্থায় যদি তাদের বাধ্য করা হয় তাহলে তারা মানসিকভাবে আর ক্লাস নিতে পারবেন না। অর্থাৎ পড়ুয়াদের সর্বনাশ যতটুকু হচ্ছিল তার ডবল সর্বনাশ হবে, সেটা আদালতও জানে, রাজ্য সরকারও জানে, এসএসসিও জানে, নেতারাও জানে, উকিলও জানে, কোকিলও জানে। অর্থাৎ এই মানসিকতা নিয়ে মাথার ওপর খাড়া ঝুলছে, এই মানসিকতা নিয়ে পড়ানো যায় না। পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে যাওয়া মানেই বুঝতে হবে শেষ, তারা স্কুলে যাবেন না, বাড়িতেই সব চাকরি আর পান বা না পান তারা পড়াশোনা করতে থাকবেন, দিনরাত পড়াশোনা করবেন প্রাণপণে, স্বাভাবিক সেটাকে বজায় রাখার জন্য। এটা ওরা জানে, খেলাটা জানে ওরা। তাই এদিকেও গেলেও পড়ুয়াদের স্কুলের সমস্যা, স্কুল লাটে উঠবে, এদিকে গেলেও লাটে উঠবে। অর্থাৎ স্কুলকে ওরা লাটে তোলার ব্যবস্থা করে রেখেছে এই রায়ের মধ্য দিয়ে। ক্লিয়ার হলো? খেলাটা বোঝা যাচ্ছে তো? খেলাটা কিন্তু এটাই। তাহলে আপনাদের এখন কি করণীয়? আপনাদের করণীয় ঐক্যবদ্ধভাবে পরীক্ষাটাকে রুখে দেওয়া, বাঁচতে চাইলে। মানে যারা চাকরি বাকরি করছেন তাদের করণীয়। কারণ এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু সেটা কি করা যাবে? যাবে না। যোগ্য অযোগ্যর গল্প চলে এসছে, ইউনিটি নেই। এখন আবার 4th কাউন্সেলিং থেকে 12th কাউন্সেলিং পর্যন্ত সবই অবৈধ, সেটাও ভাগ চলে এসছে। কতগুলো ভাগ হয়ে গেল, সবাই মিলে ভাগাভাগি চলছে। জনগণের মধ্যেই তো অজস্র ভাগ, ডিভাইড অ্যান্ড রুলের খেলা। পাশাপাশি দেখুন আবার ফ্রেশ রিক্রুটমেন্ট করা গেলে যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছে, বেকার যুবক যুবতী, তারা তো জানে না এটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলা, বাস্তবে কজনের নিয়োগ হবে। তারাও বেশ খুশি মনে, বাহ এই তো এসএসসি হচ্ছে, এই তো এসএসসি হচ্ছে। তারাও এখন আগামীর যে বিপদগুলো আসছে, যেমন ধরুন প্যান্ডেমিক ট্রিটি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা তো সেগুলো নিয়ে আগ্রহ নেই শিক্ষকদের, তারা এখন এটা নিয়েই আগ্রহ। আগামীতে বুঝতে পারবেন আমি কী বা কেন সতর্ক করেছি। ইট উইল বি টু লেট, তখন আপনারা নিজের প্রাণটাও আর বাঁচাতে পারবেন না যদি এখন থেকে সজাগ না হন। এটা গেল জীবিকার বিষয়। তো যাই হোক, প্যান্ডেমিক ট্রিটির ভিডিওটি অবশ্যই শুনুন। আমি আবার বলছি অবশ্যই শুনুন, সময় করে শুনুন, দীর্ঘ কিন্তু শুনুন, যাতে করে আপনাদের সন্তান সন্ততিদের জীবিকা, সবাই তো আর সরকারি চাকরি পাবে না, জীবিকাও বিপন্ন হতে পারে। সংযুক্তি শেষ, তারা কি করে খাবে, তাদের কথাও তো ভাবতে হবে, সেই পথগুলো খোলা রাখতে হবে। তার জন্য প্যান্ডেমিক ট্রিটির এই ভিডিওটি শুনুন। তো যাই হোক, তাহলে এই ফ্রেশ সিলেকশন এর নাম করলে কি হবে, বহু বেকার যুবক যুবতী তারা এই আশায় পরীক্ষায় বসবে, তাদেরকেও এখানে আটকে রাখা যাবে। বিক্ষোভ, বঞ্চনা, এসবের প্রতি যে ব্যাপারগুলো আছে সেখান থেকে আটকে রেখে তারা পড়াশোনায় মন দেবে। পড়াশোনা কেন? চাকরি বাকরি, রুটি রুজির জন্য পড়াশোনা। তারপরে শেষ পর্যন্ত নিয়োগ হোক আর না হোক, নিয়োগ হলেও দেখা যাবে এই যে 25,753 জন, তার বদলে এই দুটো মিলিয়ে ফ্রেশ এবং যারা 22 লক্ষ তারা যদি পরীক্ষা দেন, বা সবাই যদি ধরলাম দিল, অনেকেই দেবেন না, আবার কেউ অনেকেই দেবেন না, সব মিলিয়ে যদি দেখা যায় যে 40 লক্ষ বা 42 লক্ষ পরীক্ষার্থী হয়, দেখা গেল নিল হয়তো 5,000 মানুষ, 5,000। এ একটা ওয়ে আউট আছে।
কিন্তু সেটা পার্মানেন্ট ভ্যাকেন্সি হবে না। ওই যে ইতিমধ্যেই না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন নিয়োগ বিধি আনা হচ্ছে, এসএসসি জানিয়ে দিয়েছে নিয়োগ বিধি আনা হচ্ছে। নতুন নিয়োগ বিধি আমরা আনছি। কি সেটা? কি নিয়োগ বিধি? ওই কার্বন কপি দিয়ে দেওয়া হবে এসএসসি, সে তো লাইফ টাইম টেটও সার্টিফিকেটও দিয়ে দেবে, অসুবিধে নেই। ওএমআরের কার্বন কপি টপি সব দিয়ে দেবে, অমুক তমুক এসব। এটা শুধু এটা না, না, অপেক্ষা করুন। নিয়োগ বিধিতে আরও অনেক কিছু আসবে যেটা আপনারা এখনও ভাবতে পারছেন না, যেখানে এই নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিফলন দেখতে পাবেন। অনেকে বলছেন যে 2016 মতো 16 পরীক্ষাটাই তো হচ্ছে, ওরকম করেই 22 লক্ষই হোক পরীক্ষা, তাদের মধ্যেই হোক। তারা এটা ভুলে যাচ্ছেন যে 2016 প্যানেল, মানে ওই প্যানেলটাই যদি বাতিল হয় তাহলে বিজ্ঞপ্তিটা কি আর থাকবে? যার সাপেক্ষে পরীক্ষা হয়েছিল সেটা কি আর ভ্যালিড থাকবে? থাকবে না। সেই বিজ্ঞপ্তিও আর ভ্যালিড থাকবে না, অর্থাৎ পুরোটাই যাবে। স্বাভাবিক ঘটনা, একটা প্রসেস। তাহলে নতুন ফ্রেশ নোটিফিকেশন নিয়োগ বিধি, এ কারণে এসএসসি বারবার করে বলছে আমরা নিয়োগ বিধি আনছি, নতুন নিয়োগ বিধি আদালতের সঙ্গে আলোচনা করে বা যাই হোক করে আমরা আনছি। সেটা কি? সেটা কি পার্মানেন্ট ভ্যাকান্সির, পার্মানেন্ট পদের জন্য? যেমন করে শিক্ষকদের এতদিন ধরে নিয়োগ করা হয়েছে, পিএফ, গ্র্যাচুইটি, স্কেল, সমস্ত কিছু করে সুযোগ সুবিধে নিয়ে একই রকমভাবে নিয়োগ বিধি? ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর যদি কিছু পার্মানেন্ট ভ্যাকান্সি ওরা নেয় লোক দেখানোর জন্য, আইওয়াসের জন্য, সেটা কিছু নিতেই পারে। ধাপে ধাপে তো হচ্ছে। তবে হ্যাঁ, আলটিমেটলি সমস্ত শিক্ষক পদ পিপিপি হাতে চলে গেলে সব কিন্তু মডিফিকেশনস আসবে, অনেক রকম পরিবর্তন আসবে। একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকের সার্ভিস টেম্পোরারি হয়ে যাবে, অর্থাৎ চুক্তিভিত্তিক হয়ে যাবে। তাদের বছর বছর রিনিউ করতে হবে, তাদের এই অবসরকালীন সুযোগ সুবিধাগুলোতে কোপ পড়বে। এটা আমি বহু আগেই বলেছি। কিন্তু কতজন শিক্ষককে করে এটা করা হবে, কিভাবে, কোন কায়দায় করা হবে, সেটা আমরা এই নিয়োগ বিধি দেখলেই বুঝতে পারবো। ছবিটা পরিষ্কার হবে যে এত এত শিক্ষকের মধ্যে কতজনকে কিভাবে চুক্তিভিত্তিক করে দেওয়া যায়। ইতিমধ্যেই দেখবেন করে দেওয়া হয়েছে। এই 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা জানি যে তথাকথিত যোগ্য শিক্ষক, মানে ধরে রাখুন এই প্যানেলের সমস্ত শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু টেম্পোরারি ব্যাপারটা চালিয়ে যাওয়ার জন্য বলেছে। মানে বুঝতেই পারছেন আপনারা কিন্তু এখানে ইতিমধ্যেই টেম্পোরারি হয়ে গেছেন। এরপরে যদি ধরুন পরীক্ষা না হয়, করা গেল না, আদালতের বিভিন্ন রকমের জটিলতা আছে, ওবিসি কেস আছে, করা গেল না, বা আরও মামলা হলো, তখন কি হবে? তখন এই 31শে ডিসেম্বর থেকে এক্সটেন্ড করে আরও 1 বছর এক্সটেন্ড করা হতে পারে। অর্থাৎ ইউ আর অলরেডি ইন দ্য ট্র্যাপ। আপনারা ইতিমধ্যেই একটা চুক্তিভিত্তিকের কাঠামোর মধ্যে ঢুকে গেছেন, পড়ে গেছেন। এটা অভূতপূর্ব। যেটা আমি বলেছিলাম আগেকার লাইভে লেখালেখিতে, স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল। অমৃতস্বপূর্ত 2য় খণ্ডে এই লেখাটি আছে, 2020 সালের লেখা। তখন এসব শুরুই হয়নি, প্যানেল বাতিলের গল্প। তো এই প্রক্রিয়াটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল। এই যে কায়দা করে রাজ্য সরকার যে বাঁচিয়ে দিল আপনাদের, ওই যে গলা জলে ডুবিয়ে, মানে ডুব জলে ডুবিয়ে, মানে মাথা অবধি ডুবে যাচ্ছিলেন, সেখান থেকে উনি গলা জলে নিয়ে এলো আর কি। এই জায়গাটা মানে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া, এই অবতীর্ণ হওয়া থেকে পরিত্রাতা হয়ে গেলেন মাননীয়া। সেটা আমি বহু আগেই প্রথম পোস্টেই বলেছিলাম। তো একই রকমভাবে অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও ওইটাও করা হবে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন সেটাই হবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তাদের ক্ষেত্রেও যাতে করে আবেদন করা যায়, দেখবেন সেক্ষেত্রে ওটা করা হবে। শিক্ষক অশিক্ষক নির্বিশেষে বেতন পাবেন, কাজ করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত 2025। তারপর
পরীক্ষাটা যদি নিতে পারে, আটকাতে যদি না পারেন তাহলে তো গেল, নতুন করে আপনাদের আবার পরীক্ষায় বসার একটা ব্যাপার তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তো নতুন খেলা। আচ্ছা, আর যে সম্ভাবনা আছে, আমি দেখছি এটাও সম্ভাবনা আছে যে পরীক্ষাটা নেওয়া গেল না, জটিলতা আছে, দেয়ার আর লট অফ কমপ্লিকেশনস, লট অফ কমপ্লেক্সিটিস, দেয়ার অনেক ইস্যুস আছে। সেই ক্ষেত্রে কী হবে, এইটাকে ওরা বাড়াবে, মানে পার্মানেন্ট ভ্যাকান্সি না থাকলো না আপনাদের, ওই মানবিকতার খাতিরে মাননীয়া প্রতি 1 বছর অন্তর অন্তর ওটা বাড়াতে থাকবেন। মানে চুক্তিভিত্তিক যে যেমন করে বাড়ানো হয় কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে, তেমন করেই বাড়ানো হবে। অর্থাৎ শিক্ষকেরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মাননীয়ার প্রতি অনুগত থাকলেন, দায়বদ্ধ থাকলেন, হাতের মুঠোয় থাকলেন। কি খেলাটা বোঝা যাচ্ছে? কিভাবে আদালত খেলছে, কিভাবে মাননীয়া খেলছেন, কিভাবে উকিল কোকিল বামু টামু খেলছে, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে। তাহলে এই যে একদিকে আন্দোলনের নামে শিক্ষাক্ষেত্রে স্কুল বন্ধ কর্মসূচি, দেখবেন আগামী কয়েক মাসে কত স্কুল উঠে যায় দেখবেন। ইতিমধ্যেই তো কয়েক হাজার স্কুল উঠে গেছে, আগামী কয়েক মাসে দেখবেন কত স্কুল উঠে যায়, এটা দেখবেন। আচ্ছা, শিক্ষকদের ভাবমূর্তি তো ইতিমধ্যেই তলানিতে, যেসব বিবৃতি আমরা দেখতে পাচ্ছি, ভিডিও যেসব ভাইরাল হচ্ছে, এগরোল, তাতে করে ভাবমূর্তি আরও যাবে। মানে অন্তত সিনসিয়ার অভিভাবকেরা তারা তো স্কুলে পাঠাবেনই না, সরকারি স্কুলে। আর শিক্ষকরা তো, শিক্ষক এবং শিক্ষক কর্মচারীদের অধিকাংশই তারা তাদের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান বেটার ফিউচারের জন্য। সরকারি স্কুল তাদের কাছে উপার্জনের একটা জায়গা, মার্জনা করবেন বেশিরভাগের ক্ষেত্রেই ফাঁকিবাজি করে উপার্জনের জায়গা, মার্জনা করবেন, আরও একবার বলছি, ব্যতিক্রম আছেন। তো তারা এটাকে মিল্কিং কাউ হিসেবে দেখেন এবং নিজের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ান, সেটা আমরা জানি। ব্যতিক্রম অবশ্যই আছেন, তাদের সংখ্যা কমে গেছে, কমছে আরও। তো পথ তারাই দেখিয়েছেন। ডেমোক্রেটিক কান্ট্রি, তারা বলতেই পারেন আমার অধিকার আছে আমার সন্তানকে আমি কোথায় পড়াবো। এবার আমি পাল্টা বলি, তেমন জনগণেরও অধিকার আছে আপনাদের স্কুলে সন্তানকে পাঠাবে কিনা। আপনারা চাকরি করতে পারেন বলে করতে পারবেন বলে স্কুলগুলো বাঁচিয়ে রাখা হবে, তাই তো? হ্যাঁ, শুধু আপনারা চাকরি করবেন বলে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখা হবে। তো সরকারেরও ক্ষমতা আছে ছাঁটাই করার, আছে তো, দেখতেই তো পাচ্ছেন, করছে তারা বিভিন্ন কৌশলে, প্রয়োজন মিটে গেছে। সমস্যা হচ্ছে যে শুধু নিজের স্বার্থ দেখলে, যখন সরকারের সিদ্ধান্ত আপনার অনুকূলে যাবে তখন আপনি আনন্দ করবেন, কিন্তু সরকারের সিদ্ধান্ত যখন অনেক গরিব মানুষ, অসহায় মানুষের বিপক্ষে যাবে, দোকানপাট তুলে দেবে লকডাউনের নাম করে, তখন আপনার যেহেতু ক্ষতি হচ্ছে না বলে আপনি নীরব থাকবেন, বাহবা দেবেন, বাহ সবজিওয়ালার করোনা ছড়াচ্ছে বলবেন, মাছওয়ালা করোনা ছড়াচ্ছে বলবেন, আর আপনি ঘরে বসে স্টে হোম স্টে সেভ করবেন, যেহেতু মাইনেটা আপনার নিশ্চিত। এই মানসিকতা থাকলে তো সবাইকেই একসময় ভুগতে হয়, এখন আপনাদের ভুগতে হচ্ছে। কেউ, আমি বারবার বলেছিলাম, ঘুঁটে পড়ে গোবর হাসে, এইটাই ব্যাপার। আমরা সবাই আসলে ঘুঁটে আগে বা পরে হচ্ছি, কিন্তু যারা গোবর আপাতত আছেন তারা মজা নিচ্ছেন, ভাবছেন আমি তো ভালো আছি। তারা যেমন ভেবেছিলেন এখন তারা টের পাচ্ছেন। তাই আবার বলি, একটা চক্রব্যূহের মধ্যে আপনারা পড়ে গেছেন। ঐক্যবদ্ধভাবে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করুন, যদিও সম্ভাবনা নেই, তবু আমার দায়িত্ব বলা, আমি তাই বলছি, নইলে কিন্তু খাঁড়া আরও নিচে নামবে। আপাততভাবে যেটা দেখতে পাচ্ছেন, বেতন, আমি বারবার বলেছি, এই রায়ের মধ্যে কিন্তু মাধ্যমে আপনাদের বেতন বন্ধ করার কিছু নেই, কিন্তু আপনাদের যে কার্যক্রম, আন্দোলন, সংগঠন, এসব নিয়ে যা দেখতে পাচ্ছি, তাতে করে আত্মঘাতী হতে চলেছে শিক্ষক সমাজ। যেমন করে করোনার সময় আমরা ভৌভৌয়ের লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হয়েছি, না বুঝে, বিজ্ঞানটা না বুঝে, প্রশ্ন না করে, চারপাশটা না বুঝে
প্রশ্ন না করে তেমন করেই এখানে শিক্ষক সমাজ অশিক্ষক কর্মচারী নির্বিশেষে আত্মঘাতী হচ্ছেন, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে যোগ্য অযোগ্যের খেলা খেলে, আর এই সুযোগটা ওরা নিচ্ছে। তাই ওদের এবার কার্যক্রমটা বলে দিই সংক্ষেপে। যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ না হয়, যা সম্ভাবনা নেই বললেই চলে, আমি মনে করি না তারা ঐক্যবদ্ধ প্রতিবাদ করবেন, তাহলে আগামীতে পার্মানেন্ট শিক্ষক ভ্যাকেন্সি মানে পদে আপনারা থাকতে পারবেন না। মানে আপনাদের যদি মানে আপনাদের রাখা হয়, যদি পরীক্ষাটা নিতে না নেওয়া হয় তো ভালো, যদি পরীক্ষাটা আটকাতে পারেন তো ভালো, কিন্তু পরীক্ষাটা যদি কোনো রকম করে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো বিশেষ ওয়েটেজ দিয়ে পরীক্ষায় বসতে দেওয়া হয়, যেটা নিচ্ছিদ্র আপনি মনে করছেন যে না আমাদের এই অ্যাডভান্টেজটা দিলে বা এই মার্কসটা দিলে বা এইটা দিলে আমরা পারবো আবার চাকরিটা ফিরে পেতে, সেরকম যদি কিছু আশ্বাস থাকে বা কোনো অন দ্য গ্রাউন্ড কোনো কিছু থাকে অ্যাডভান্টেজ, তাহলে আলাদা কথা। কিন্তু নইলে সখাত সলিলে একেবারে পড়ে যাবেন, শেষ। সেটাই ওরা চাইছে। আর যদি পরীক্ষাটা নাও হয়, পরীক্ষাটা যদি করা না যায় এই সময়ের মধ্যে, সময় মাননীয় নিতেই পারেন, সেই ক্ষেত্রে আপনাদের এই টেম্পোরারি সার্ভিসের যে জায়গাটা সেটা এক্সটেন্ড হবে, নিশ্চিত থাকুন, বেতন বন্ধ হবে না। অবসরকালীন সুযোগ সুবিধে এখন কি হবে না হবে, আপনাদের অবসর অনেক পরে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন এই সময়টা অন্তত আপনাদের যা হাতে আছে পড়ুয়াদের পড়ান, স্কুলগুলোকে বাঁচান, তবেই আপনারা বাঁচবেন। তাই ওই কোন্দোলন বলি, আমি আন্দোলন বলি না, কোন্দোলন। তাই আগামীতে আপনি সিকিউরিটির জন্য যত বেশি কোন্দলে সামিল হবেন যে না আমার এখন থেকেই ঘোষণা করতে হবে পার্মানেন্ট চাকরি ফিরে পেলাম, সেটা হবে না, এটা চলবে। আপনাদের এই অনিশ্চয়তার মধ্যেই কাজ করে যেতে হবে, আপনাদের এক্সটেন্ড করা হবে। আমি জানি যদি পরীক্ষা নিতে না আপনারা যদি আটকাতে পারেন, আমার মনে হয় না পরীক্ষা আপনারা যদি চান তাহলে পরীক্ষাটা ঐক্যবদ্ধ হয়ে যদি পারেন, আর ফ্রেশ রিক্রুটমেন্টের হলে কিন্তু বিপদ। আমি আবার বলছি, যদি রক্ষা কবচ দেয় আপনাদের, বিশেষ কোনো ওয়েটেজ দেয় আলাদা করে, আলাদা কথা, নইলে কিন্তু বিপদ, সেটা ভাববেন। আর এক হয়ে ভাবার চেষ্টা করবেন, লড়াই করার চেষ্টা করবেন। কিন্তু সর্বোপরি আবার বলছি, স্কুল পড়ানো, নিজেদের ভাবমূর্তি উদ্ধার করুন যতটুকু পারুন, যে কজন পারুন, কারণ আপনারা এখানে কিচ্ছু করতে পারবেন না, সব ঠিক হয়ে আছে। ইউ ক্যানট ডিসাইড। আপনারা ভাবছেন আন্দোলন করবেন, এসএসসির সামনে অফিসে গিয়ে সব বদলে যাবে, না না না, সব ঠিক হয়ে আছে। একমাত্র আপনারা পারেন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাতে যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ হয়, কিন্তু সেটা হচ্ছে না। হাজারো সংগঠন আমি দেখতে পাচ্ছি, আমি জানি। তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমার যেটা সাজেশন, এই ক্ষেত্রে যেহেতু এই বিষয়গুলো আপনাদের হাতে নেই, একটা কাজ অন্তত ভালো করে করুন, এই সময়টা পড়ান মন দিয়ে। স্কুলগুলো যদি বাঁচে তাহলে আপনাদের শূন্য পদও থাকবে, বাঁচবে, মানে পদ থাকবে, তৈরি হবে, বা নতুন পদ তৈরি হবে। যদি স্কুলগুলো, নতুন স্কুল তো আর হবে না, কিন্তু ছাত্র পড়ুয়া যদি আপনারা বাড়াতে পারেন, আপনাদের পড়ানো বা কোনোভাবে সিস্টেমে যদি আপনারা আনতে পারেন, তাহলে কিন্তু আপনারা থাকবেন, এটা মনে রাখতে হবে। এখন হচ্ছে কিন্তু যে সিস্টেম, শিক্ষকদের সারপ্লাস করার ওদের পরিকল্পনা আছে, ব্যাপক অর্থেই সারপ্লাস, মানে টোটাল নাম্বার অফ স্কুলের যা শিক্ষক দরকার বা অশিক্ষক কর্মচারী দরকার, তার চাইতে অনেক অনেক বেশি আছে, এটাই ওরা দেখাতে চাইছে। আর বেশি শিক্ষক হওয়া, শিক্ষক আছে মানেই যদি ওরা দেখাতে পারে, প্রমাণ করে যে না আছে, যা অনেক বেশি আছে, তাহলে নতুন নিয়োগের কোনো সুযোগ নেই, প্রশ্ন সেটা ওরা চাইছে। পাশাপাশি আপনাদেরও বিভিন্ন অছিলায় যারা ইতিমধ্যেই চাকরি করছেন অন্যান্য প্যানেলে, তাদের উপরেও খড়গ নেমে আসবে।
আদালতকে কাজে লাগিয়ে, উকিলকে কাজে লাগিয়ে। তাই স্কুলগুলোকে বাঁচান, পড়ান। মনে হয়তো কষ্ট আছে, অশান্তি আছে, কিন্তু এটাই আপনাদের পরীক্ষা। এখন এতদিন কোনো শিক্ষক সমাজকে কোনো পরীক্ষাই দিতে হয়নি। তারা স্কুলে গেছেন, মাইনে পেয়েছেন, কেউ ভালো করে পড়িয়েছেন, বেশিরভাগই ফাঁকি মেরেছেন, মার্জনা করবেন, বেশিরভাগই, হ্যাঁ এটা আমি জানি, ফাঁকি মেরেছেন। বিভিন্ন শিক্ষক ভালো ভালো বাড়ি বানিয়েছেন, লোন নিয়েছেন, করেছেন। শিক্ষকদের কি ভোগ করার অধিকার নেই? অবশ্যই আছে, করেছেন। কিন্তু ভোগ করার অধিকার থাকলে আবার দুর্ভোগের ব্যাপারটাও তৈরি হয়। ভোগ থেকেই তো দুর্ভোগ হয়। তো সেই ক্ষেত্রটা এখন তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভোগের পৃথিবী থেকে বেরিয়ে এখন আপনারা দুর্ভোগের পৃথিবীতে এসে পড়েছেন। তো এই দুর্ভোগের মধ্যে মাথা ঠান্ডা রাখুন, আমি বারবার বলছি, মোটিভেশন রাখুন, ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। করোনাকালে প্যানিকগ্রস্ত হয়ে অনেক কাণ্ডকীর্তি করে ফেলেছেন আপনারা, যেটা এখন মনে করলে হয়তো আপনাদের হাসি পায়। তাই এখনও এমন কিছু কাণ্ডকীর্তি করবেন না যা পরে মনে পড়লে হাসি পাবে। অনেকেই তা করছেন। আপনি শিক্ষক, আপনি অশিক্ষক কর্মচারী, যাই হন, আপনার কাজ আছে, আপনার স্কুল এখনও আছে, উঠে যায়নি। যদি উঠে যাবে, আপনারা যা করছেন তাতে করে উঠে যাবে। সেখানে যান, সই করুন। হেডমাস্টার বাধা দিলে প্রতিবাদ করুন, তিনি সই করতে দিতে বাধ্য। পড়ান মন দিয়ে। যত কোন্দোলন করবেন তত স্কুল বন্ধ হবে, তত নিয়োগের সুযোগ শেষ হয়ে যাবে, তত আপনাদের চাকরি বিপদে পড়বে, কারণ আপনাদের প্রয়োজনটাই ফুরিয়ে যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার এই জাতীয় বিষয় নিয়ে লাইভে আসতেও পারি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন।